Hello everyone, good evening. Walaikum assalam. So good to be back. Thank you for joining the class on time. কেমন আছেন আপনারা? আজকে আমরা রিডিং এর আরো একটা খুবই ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলবো, and that is matching information. খুবই সহজ একটা কোশ্চেন টাইপ। লোকেটিং ইনফরমেশনের মতো কঠিন না, লিস্ট অফ হেডিংস এর মতো কঠিন না, বেশ সহজ ইজি একটা কোশ্চেন টাইপ। একদম কিছু কোশ্চেন টাইপ আছে না যেগুলো দেখলে মন ভালো হয়ে যায় যে হ্যাঁ পাওয়া গেছে কিছু সহজ মার্কস। দিস ইজ ওয়ান অফ দ্যাট। ওকে, একদম সহজ এবং খুব ক্লিয়ার কাট একটা কোশ্চেন। সো আজকের ক্লাসে আমরা ম্যাচিং ইনফরমেশন নিয়ে কথা বলবো। সো ম্যাচিং ইনফরমেশন মানে কি? একটা ইনফরমেশন আপনাকে ম্যাচ করতে হবে। এখানে আপনাকে কিছু ফোকাস ওয়ার্ড দেওয়া হবে, কিছু প্রপার নাউন থাকবে, কিছু অর্গানাইজেশনের নাম বা ব্যক্তির নাম থাকবে, কোনো একটা রিসার্চ পেপার বা বিভিন্ন রকমের নিউজ পেপারের নাম থাকতে পারে। তো ইন জেনারেল ইউ উইল হ্যাভ আ ফিউ কিওয়ার্ডস দ্যাট আর প্রপার নাউন্স, অথবা কোনো একটা নাম্বার ডিরেক্টলি আপনি প্যাসেজে সেটা পেয়ে যাবেন, হুবহু আপনাকে প্যাসেজের সাথে ম্যাচ করতে হবে। ইটস এ ভেরি ইজি কোশ্চেন টাইপ। তো ফার্স্টেই আমরা কিভাবে এই কোশ্চেন টাইপটা সলভ করবো এটা দেখি। কিছু এক্সাম টিপস আমরা দেখবো ফার্স্টে। বাট এক্সাম টিপস দেওয়ার আগে যে কথাটা আমি সবসময় আপনাদেরকে বলি সেটা হচ্ছে, রিমেম্বার দ্যাট নো অ্যামাউন্ট অফ টিপস অ্যান্ড টেকনিক্স উইল হেল্প ইউ আনলেস আপনারা একটু নিজেদের প্র্যাকটিস বাড়াতে হবে। ওকে, সো আমাদের যে টার্গেট ছিল রিডিং টার্গেট, কি টার্গেট সেটা? 100 প্যাসেজেস সলভ করতে হবে, তাই না? রিডিং প্যাসেজেস 100। এই 100 রিডিং প্যাসেজ সলভ করা আপনাদের কতদূর হয়েছে আমাকে একটু জানাবেন। কার কয়টা হয়েছে একটু কমেন্টে লিখে দেন, তাহলে আমি বুঝতে পারবো কে কতদূর আগাইছে। সবাইকে এই কাজটা করতে হবে, মিনিমাম 100 প্যাসেজেস আমাকে সলভ করতে হবে। যারা জিটি ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য সেম, যারা একাডেমিক আছেন তাদের জন্য একই উপদেশ। এই 100 প্যাসেজ সলভ করার পরেই আমরা যে রিডিং স্কিলগুলো, কি কি স্কিল আমরা ইমপ্রুভ করতে পারছি, what are the skills we need? Number 1, comprehension. Comprehension মানে বুঝতে পারা, পড়ে বোঝা। Comprehension, logical reasoning. Logical reasoning মানে হচ্ছে আনসারটা পাওয়ার পরে ডিসিশন মেকিং। প্যাসেজটা পড়ার পরে প্রশ্নটা পড়ে যে আমরা ডিসিশনটা নিচ্ছি সেটা হচ্ছে লজিক্যাল রিজনিং। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, পারহ্যাপস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ টাইম ম্যানেজমেন্ট। এই কয়েকটা কাজ আমাদেরকে করতে হবে। এই স্কিলগুলো যখন আমরা ডেভেলপ করতে পারবো তখনই আমাদের এই যে টেকনিকগুলো বা টিপসগুলো যেগুলো আলোচনা করছি সেগুলো কাজে লাগবে। দ্য ফার্স্ট স্টেপ অফ দ্য ডে ইজ ডু নট রিড দ্য কোশ্চেন্স ফার্স্ট। শুধুমাত্র লিস্ট থেকে নামগুলো পড়তে হবে, প্রশ্নগুলো পড়া যাবে না। কারণ হচ্ছে যে প্রশ্নগুলো তো অনেক ইনফরমেশন থাকবে, এই ইনফরমেশনগুলো তো এক্সট্রা ইনফরমেশন, রাইট? সো আমি যদি অতিরিক্ত ইনফরমেশন পড়ি তাহলে যেটা হবে ইনফরমেশন ওভারলোড। ওকে, ইনফরমেশন ওভারলোড হবে, মাথার ভিতরে বেশি ইনফরমেশন ঢুকে যাবে। সো যদি মাথার ভিতরে বেশি ইনফরমেশন ঢুকে যায় তখন এটা রিটেনশন করা যায় না, এবং এক্সামে যখন আপনি অনেকগুলো প্রশ্ন একবারে পড়ে ফেলবেন তারপরে প্যাসেজে যাওয়ার পরে দেখবেন যে আপনার কিছুই মনে নাই। সো আলটিমেটলি হোয়াট উইল হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু রিড দ্য কোশ্চেন ওয়ান মোর টাইম। তো এই যে একটা কাজ দুবার তিনবার করে যখন আপনি এক্সামে করতে যাবেন দেখবেন যে আপনার সময় কুলাচ্ছে না। সো এই কারণে আমরা প্রথমে প্রশ্নগুলো পড়বো না, শুধু লিস্টে যে নামগুলো আছে, নাউনগুলো দেওয়া আছে সেই নামগুলো পড়বো। নেক্সট যে কথাটা আমি বলেছি যে উত্তরগুলো সিকোয়েন্সিয়ালি পাওয়া যায় না সব সময়। ইন মোস্ট কেসেস এগুলো সিরিয়াল অনুযায়ী পাওয়া যায় না। তার মানে একটা কথা আমি এর আগের ক্লাসেও বলেছিলাম মনে হয়, লোকেটিং ইনফরমেশন করার ক্ষেত্রে, যে ক্রনোলজিক্যাল অর্ডার ফলো করে না। ক্রনোলজিক্যাল অর্ডার, এই কথাটা বলেছিলাম। তো ক্রনোলজিক্যাল অর্ডার জিনিসটা কি? সাপোজ আমাকে যখন প্রশ্ন দিচ্ছে 1 থেকে 5 পর্যন্ত, তাই না? 1-এর প্রশ্ন, তারপরে 2-এর আনসার, তারপরে 3-এর আনসার, তারপরে 4-এর আনসার। এইভাবে সাধারণত আমরা মোস্ট অফ দ্য কেসেসে আনসারগুলো পাই, সিকোয়েন্সিয়ালি আনসারগুলো আমরা পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে। হাউএভার কিছু কিছু কোশ্চেন টাইপ আছে আপনারা জানেন একটু তেরা কিসিমের, যেগুলো সহজে আনসার দিতে চায় না। তার মধ্যে একটা হচ্ছে লোকেটিং ইনফরমেশন, একটা হচ্ছে লিস্ট অফ হেডিংস, অ্যান্ড আরও কিছু কোশ্চেন টাইপ আছে
সামারি উইথ ক্লুজ এগুলোর ক্ষেত্রে। তো সিকোয়েন্সিয়ালি আমরা আনসারগুলো পাই না, ক্রনোলজিক্যাল আনসারগুলো আসে না। সো সেম গোস ফর দিস ওয়ান। আপনারা সবসময় ক্রনোলজিক্যাল অর্ডারে সিকোয়েন্সিয়ালি আনসার নাও পেতে পারেন। হতে পারে যে আপনি হয়তো 3 এর আনসারটা আগে পেয়ে গেলেন, তারপরে 1 এর আনসার পেলেন, তারপরে 4, এভাবে এলোমেলোভাবে আসতে পারে। তো যেহেতু এখানে আমাদের ফোকাস ওয়ার্ড থাকবে, ফোকাস ওয়ার্ডস মানে কি? ফোকাস ওয়ার্ডস মানে হলো প্রপার নাউন। সো নাউন আছে, নাম্বারস, ওকে, টার্মস। সো যেটা হবে, আমরা মোস্ট কেসেসে নাউন পাই যখন আমরা ম্যাচিং ইনফরমেশন করতেছি। ওকে, তো যখন আমরা ম্যাচিং ইনফরমেশন করতেছি, ম্যাচিং ইনফরমেশন যখন আমরা করতেছি, মোস্ট কেসেসে আমাদেরকে নাউন দেওয়া হয়। সো আমরা যেটা করব, স্ক্যানিং করব, সরাসরি প্যাসেজে যেয়ে ওই শব্দটাকে স্ক্যান করব। যখন আমরা প্যাসেজে ওইটা লোকেট করে ফেলবো, তারপরে এই যে যখন আমরা এই যে কি নাউনটা আমরা লোকেট করে ফেললাম, তারপরে আমাদেরকে আনসার বের করা শুরু করতে হবে। সো আনসার যখন আমরা বের করতেছি, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা টিপস আছে আপনাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি বিকজ ওয়েন ইউ আর টকিং অ্যাবাউট ম্যাচিং ইনফরমেশন, দ্য কোশ্চেন আস্ক ইউ টু ম্যাচ সামওয়ান স্পিচ। বলা হয় যে নিচের কোন কথাটা কে বলেছে, এটা ম্যাচ করো। কোন কথাটা কে বলেছে, কোন ইনফরমেশনটা কে দিয়েছে, ম্যাচ করতে বলা হয়। তো যেহেতু এখানে একটা উক্তিকে ম্যাচ করতে বলা হয়, সো আপনারা মাথায় রাখবেন যে উক্তি, কারো উক্তি, কেউ কিছু একটা বলল, তার আগে হাইফেন থাকে অথবা কমা থাকে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইনভার্টেড কমা থাকে। আমরা জানি যে ইনভার্টেড কমা দেখতে কেমন, ইনভার্টেড কমা এই যে এরকম, তাই না? একটা বাক্যের দুই পাশে দুটা কি থাকে, এরকম ইনভার্টেড কমা থাকে। তো কোনো একটা সেন্টেন্স বা কোনো একটা কথা বলার আগে এরকম হাইফেন দিয়ে বা ইনভার্টেড কমার ভেতরে যে কথাটা বলবে, বুঝতে হবে সেটাই কি, সেটাই হচ্ছে আমার উক্তি। তো এই কথাটা আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যে যখন আমরা প্যাসেজে স্ক্যান করছি, নাউনটাকে যখন আমরা স্ক্যান করে বের করলাম, তারপরে আমরা দেখব যে কোথায় এখানে হাইফেন আছে বা ইনভার্টেড কমা আছে। যদি ইনভার্টেড কমা থাকে, তাহলে সরাসরি ওইটাই আমরা আনসার হিসেবে কনসিডার করব, ওই অংশটুকু থেকে আমরা আনসারটা পাবো। ওকে, খুবই সহজ একটা কোশ্চেন টাইপ, একদম ইজি। আজকে যে প্যাসেজটা থেকে আমরা করতেছি, প্যাসেজটার নাম হচ্ছে হোয়াট ইজ এক্সপ্লোরেশন। এক্সপ্লোরেশন কাকে বলে? এক্সপ্লোর করা মানে হচ্ছে পৃথিবীতে ঘুরে বেড়ানো, ট্রাভেলিং, এক্সপ্লোরিং। এখন আমরা যেটা করি সেটা ট্রাভেলিং, বিকজ আমরা এখন যেসব জায়গাগুলোতে যাই সেগুলো আমরা অলরেডি মানুষজন ওখানে চলে গেছে, খুবই কমন জায়গা, এই জন্য এটাকে বলা হচ্ছে ট্রাভেলিং। বাট যখন একেবারে একটু আননোন কোনো একটা জায়গায় আপনি যাচ্ছেন, যেখানে আগে কেউ যায় নাই বা আপনি কখনো আগে যান নাই, তখন সাধারণত শব্দটা ব্যবহার করা হয় এক্সপ্লোর করা। মানে কোনো একটা কিছু এক্সপ্লোর করা বলতে বোঝায় ফর দ্য ফার্স্ট টাইম আপনি এটা যাচ্ছেন বা ঘুরতে যাচ্ছেন। তো যখন পৃথিবীতে এত কিছু ছিল না টেকনোলজি, তখন অনেক এক্সপ্লোরাররা ছিল, ভাস্কো দা গামা, তারপরে ইবনে বতুতা, আরো অনেকে ছিল যারা পৃথিবীটা এক্সপ্লোর করেছে, তাই না? সো হোয়াট ইজ এক্সপ্লোরেশন, এইটা নিয়ে আজকের প্যাসেজটা। ফার্স্টেই আমরা দেখি যে কিভাবে লোকেটিং ইনফরমেশন আমরা আইডেন্টিফাই করব। লোকেটিং ইনফরমেশনের প্রশ্নটা দেখতে কেমন, দেখেন। লোকেটিং ইনফরমেশনের প্রশ্নের মধ্যে এই কথাটা থাকবে যে লুক অ্যাট দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড দ্য লিস্ট অফ এক্সপ্লোরার। আপনাকে কিছু এক্সপ্লোরারের নাম দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? কিছু এক্সপ্লোরারের নাম দেওয়া হয়েছে। এরপরে এইটা হচ্ছে আপনার প্রশ্ন, ম্যাচ ইচ স্টেটমেন্ট উইথ দ্য কারেক্ট এক্সপ্লোরার। আপনাকে প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে এক্সপ্লোরারকে ম্যাচ করতে হবে। এই স্টেটমেন্ট এবং এক্সপ্লোরার ম্যাচ করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ একটা নোটা বেনি আছে, এনবি মানে হলো নোটা বেনি, বিশেষ দ্রষ্টব্য। বাংলাতে আমরা অনেক সময় এরকম লিখি না, বিদ্রোহ, এরকম, রাইট? বিদ্রোহ, বিশেষ দ্রষ্টব্য। ওকে, এইরকম। এখানে বলেছে ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স। এনি লেটার মোর দেন ওয়ান্স। মোর দেন ওয়ান্স মানে হলো যে যখন আপনাকে ধরেন নাম দেওয়া হয়েছে 4টা বা 5টা, একটা নাম একাধিকবার ব্যবহার হতে পারে, একই ব্যক্তির 2টা উক্তির প্রশ্নে আসতে পারে। ধরেন 1 নাম্বার উক্তিটাও নাসিফ স্যারের, 5 নাম্বার উক্তিটাও নাসিফ স্যারের, তাহলে 1-এর আনসারও নাসিফ স্যার হবে, 5-এর আনসারও নাসিফ স্যার হবে। 2টা প্রশ্নের উত্তর একজনের নাম হতে পারে।
এটাকে বলা হচ্ছে ইউ মে ইউজ এনি লেটার মোর দ্যান ওয়ান্স। আচ্ছা, তো আসেন আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা দেখি। প্রথমে আমরা যেটা করব, আমরা কিন্তু একটু নামগুলো দেখে নিলে ভালো হয়। আসলে নামগুলো একটু দেখে নিই। দেখেন, এটা হচ্ছে লিস্ট অফ এক্সপ্লোরার। দিস ইজ ইয়োর লিস্ট অফ এক্সপ্লোরার। এই নামগুলো 2বার 3বার পড়লেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। পুরো নামটা আপনাদের মনে রাখার দরকার নাই। এখানে যেমন পিটার, এখানে কে আছে? র্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড। এই তো পিটার, র্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড। পিটার, র্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড। পিটার, র্যান, ক্রিস, রবিন্স, উইলফ্রেড। পিটার, র্যান, ক্রিস, রবিন্স, উইলফ্রেড। এই তো মাথায় চলে আসছে, তাই না? আমরা যখন একটা প্যারাগ্রাফ স্ক্যান করবো, আমরা দ্রুত দেখবো যে এই নামগুলো আছে কিনা। নাম যদি থাকে তাহলে আনসার থাকবে, নাম না থাকলে আনসার থাকবে না। ভেরি সিম্পল। তাহলে আসেন আমরা প্রথম প্যারাগ্রাফটাকে কি করব? স্ক্যান করব। আসেন প্রথম প্যারাগ্রাফটাকে আগে স্ক্যানিং করি। পিটার, র্যান, ক্রিস, রবিন্স, উইলফ্রেড আছে কিনা দেখেন, কোনো নাম কি আছে কিনা। প্রথম প্যারাগ্রাফটাকে জাস্ট স্ক্যান করতে হবে। পিটার, 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 র্যান, র্যান, র্যান আছে কিনা, ক্রিস, উইলফ্রেড আছে কিনা দেখেন, রবিন, এনিথিং, কোনো ব্যক্তির নাম আছে কিনা। আপনারা আমাকে একটু কমেন্টে লিখে দেন তো, স্ক্যান করে কোনো নাম এখানে আছে কি? নাই, তাই না? অ্যাবসলিউটলি কারেক্ট আনসার। সবাই নো বলতেছে, অ্যান্ড ইউ গাইজ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এইখানে কোনো আনসার নাই, কোনো নাম নাই। তাহলে আমরা যেহেতু কোনো নাম পাচ্ছি না, তাহলে আমরা কি করব? এক্সামে যদি আমি প্রথম প্যারাগ্রাফে কোনো আনসার মানে কোনো নাম না পাই, ম্যাচিং ইনফরমেশনের কোনো নাম যদি আমরা না পাই, তাহলে কি আমরা প্রথম প্যারাগ্রাফটাকে স্কিপ করব? আপনারা কি খুশি হয়ে গেলেন যে তাহলে আমার প্রথম প্যারাগ্রাফটা পড়া লাগবে না? না, তা না। কারণ যদি লোকেটিং ইনফরমেশন ছাড়াও এই প্যাসেজে আরো 2টা কোশ্চেন টাইপ আছে। এমসিকিউ আছে, জিস্ট এমসিকিউ, এবং একটা সামারি আছে। এমসিকিউ আছে এবং সামারি আছে। তো যেহেতু এখানে লোকেটিং ইনফরমেশন আনসার পান নাই, তাহলে শিওর থাকেন যে এখানে হয় এমসিকিউ অথবা সামারির কোনো একটা আনসার আপনি পেয়ে যাবেন। তাহলে আসেন আমরা প্রথমে একটা এমসিকিউ এর প্রশ্ন দেখি কি লেখা আছে। লেটস লুক এট দ্য এমসিকিউ কোশ্চেন। এখানে বলেছে যে দ্য রাইটার রেফার্স টু ভিজিটার্স টু নিউ ইয়র্ক টু ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। নিউ ইয়র্কের কথা বলেছে। নিউ ইয়র্ক কি একটা নাউন। দেখেন তো এখানে নিউ ইয়র্ক আছে কিনা, দেখেন নিউ ইয়র্ক আছে, রাইট? এই যে নিউ ইয়র্ক। আর কোথাও আছে নিউ ইয়র্ক? নিউ 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 আর কোনো জায়গায় নিউ ইয়র্ক কি আছে? আর কোনো জায়গায় নিউ ইয়র্ক নাই, এখানে আছে। তার মানে লাস্টের এই জায়গাটাতে আমরা একটা আনসার পাচ্ছি। প্রশ্ন কি বলেছে? দ্য রাইটার রেফার্স টু দ্য ভিজিটার্স। রাইটার এই যে নিউ ইয়র্কে যারা বেড়াতে যায়, ভিজিট করতে যায়, তাদের কথাটা কোন বিষয়টা বোঝানোর জন্য বলেছেন? তো ইলাস্ট্রেট দ্য পয়েন্ট দ্যাট। ইলাস্ট্রেট মানে কোনো কিছু ব্যাখ্যা করা, বুঝানো। পয়েন্ট মানে কোনো একটা মতামত, কোনো একটা যুক্তি। এই যে এমসিকিউটা, এইটাকে বলা হয় জিস্ট এমসিকিউ। কি এমসিকিউ বলা হয়? জিস্ট এমসিকিউ। তাহলে আমরা জিস্ট এমসিকিউ নিয়ে ক্লাস করেছি অলরেডি। জিস্ট এমসিকিউ, ফ্যাকচুয়াল এমসিকিউ এবং মাল্টিপল অপশন এমসিকিউ ক্লাস হয়েছে আলাদা করে, শুধুমাত্র এমসিকিউ এর উপরে ক্লাস হয়েছে। যারা ক্লাসটা মিস করেছেন গ্রুপে দেওয়া আছে, দেখে নেবেন। যারা অলরেডি করেছেন তারাও আরেকবার দেখে নেবেন। অল দ্য ক্লাসেস, ব্যাচ চলাকালীন সময় সব ক্লাস দেখে শেষ করবেন সবাই। তাহলে দেখেন এখানে কি বলেছে যে রাইটার কি বোঝানোর জন্য, রাইটার কোন কথাটাকে বোঝানোর জন্য নিউ ইয়র্কে যারা বেড়াতে যায় তাদের প্রসঙ্গটা টেনেছেন। এটা হচ্ছে প্রশ্ন। ওকে, তাহলে আসেন আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ি। কি লেখা আছে? উই আর অল এক্সপ্লোরার্স। আমরা সবাই এক্সপ্লোরার। আওয়ার ডিজায়ার টু ডিসকভার and then share that newfound knowledge is part of what makes us human. আমরা সবাই এক্সপ্লোরার, আমরা সবাই এক্সপ্লোর করতে পছন্দ করি। এই যে আমাদের একটা ডিজায়ার, একটা ইচ্ছা, সেটা কিসের ইচ্ছা? কি ইচ্ছা আমাদের? টু ডিসকভার অ্যান্ড দেন শেয়ার, কোনো একটা কিছু আবিষ্কার করা এবং সেটাকে শেয়ার করা। এটা আমাদের একটা, এটাই আমাদেরকে কি করে? মানুষ বানায়। দিস ইজ ওয়ান অফ আওয়ার হিউম্যান ক্যারেক্টারিস্টিক্স। একজন মানুষের, আমরা যে মানুষ, সেটার একটা কোয়ালিটি এটা। Indeed, this has played an important part in our success as a species. এবং প্রাণী হিসেবে, যার প্রজাতি হিসেবে, অ্যানিমালস হিসেবে এটা আমাদেরকে সাহায্য করেছে। Long before the first cavemen slumped down beside the fire. অনেক বছর আগে যখন একজন গুহা মানব, কেভম্যান মানে গুহা মানব,
স্লাম্পড ডাউন মানে স্লাম্পড ডাউন শব্দটা খুব মজার, এর অর্থটা হচ্ছে ধপাস করে বসে পড়া। ঠিক আছে, মজার শব্দ ধপাস। ঠিক আছে, ধপাস করে বসা, স্লাম্পড ডাউন বিসাইড দ্য ফায়ার, আগুনের পাশে সে বসলো, তার গুহার পাশে আগুন জ্বালিয়ে পাশে বসলো। অ্যান্ড গ্রান্টেড মানে আমরা বাংলায় অনেক সময় একটু বলি যে ঘ্যানর প্যানর করা, ঘ্যানর প্যানর। ঠিক আছে, একটু মিনমিন করে মানে ঘ্যান ঘ্যান করে কিছুটা বলা আর কি, গ্রান্টেড। তাহলে বলতেছে যে কেভম্যান, অনেক বছর আগে একজন কেভম্যান, সে তার কেভের পাশে যখন বসছিল আগুনের পাশে, এবং তখন সে ঘ্যান ঘ্যান করে একটা কথা বলছিল যে দেয়ার ওয়ার প্লেন্টি অফ উইল্ডারবিস্ট ওভার ইয়ন্ডার। তাহলে সে কি বলেছে যে ওই ইয়ন্ডার একটা, ওইখানে অনেক কি আছে, উইল্ডারবিস্ট আছে। উইল্ডারবিস্ট হচ্ছে এক ধরনের বন্য গরু। তো এটা হচ্ছে যে একটা উদাহরণ দিল আর কি, যে এটা বুঝাইলো যে ওই সময়ে যখন মানুষ গুহা মানব ছিল তখনও মানুষ এক্সপ্লোর করত, মানে কেভে ফিরে বাসায় এসে বলতো যে ওই জায়গায় অনেক গরু দেখে আসছি। Our ancestors had learned the value of sending out scouts to investigate the unknown. আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তারা বুঝতে পেরেছিলেন যে স্কাউট মানে হলো ভলান্টিয়ার, যারা সদিচ্ছায় কোনো কিছু করে, যে ভলান্টিয়ারদেরকে দূর দূরান্তে পাঠাতে হবে টু ইনভেস্টিগেট দ্য আননোন, যাতে তারা অপরিচিত জায়গা সম্পর্কে ইনফরমেশন আনতে পারে। দিস কোয়েস্ট মানে হলো অ্যাডভেঞ্চার। This questing nature of ours undoubtedly helped our species spread around the globe. এই যে একটা প্রাণী হিসেবে আমরা যে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লাম, সেই সুদূর আফ্রিকা থেকে আস্তে আস্তে ছড়াতে, হ্যাঁ, এই ইউরোপ আমেরিকা হয়ে এই ভারতবর্ষ, সব পুরো পৃথিবীতে যে ছড়িয়ে পড়লো মানুষের প্রজাতিটা, কেন? বিকজ তাদের এই নেচারটা ছিল যে তারা ঘুরতে পছন্দ করে, তাই না? এই যে আপনারা অনেকে বাংলাদেশ থেকে দেশে বাইরে যেতে চাচ্ছেন, অনেকেরই প্রয়োজন আছে যাওয়ার, অনেকেরই প্রয়োজন নাই। দেশে আপনারা অনেক ভালো আছেন, এখানে ভালো চাকরি বাকরি আছে, অনেকের ব্যবসা বাণিজ্য আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ইউ আর সেটেলড, বাট তারপরে আপনাদের মনে একটা ক্ষুধা আছে না যাওয়ার, আই ওয়ান্ট টু এক্সপ্লোর, আই ওয়ান্ট টু গো সামওয়্যার এলস। দিস ইজ এ হিউম্যান আর্জ, হিউম্যান নেচার। তারা বলতেছে যে আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিলাম। তো বলছে যে হেল্পড আওয়ার স্পিসিস স্প্রেড মানে ছড়িয়ে পড়া, অ্যারাউন্ড দ্য গ্লোব, পুরো পৃথিবীতে আমাদেরকে ছড়িয়ে পড়তে হেল্প করেছে। জাস্ট অ্যাজ ইট নাওএডেজ নো ডাউট হেল্পস দ্য লাস্ট নোম্যাডিক মানে যারা হচ্ছে যাযাবর, হ্যাঁ, নোম্যাডিক শব্দটা শিখে রাখেন, নোম্যাডিক মানে যাযাবর। ওকে, তো বলতেছে যে এখনো কিছু যাযাবর গোত্র আছে, লাস্ট মানে এরাই শেষ, এছাড়া আর নাই, অল্প কিছু গোত্র বা মানে জাতি আছে যারা এখনো যাযাবর জীবনযাপন করে। কোথায় তারা থাকে? পেনান মাউন্টেনে থাকে। Their existence in the depleted forest of Borneo. Deplete মানে হলো কোনো কিছু নিঃশেষিত হয়ে যাওয়া। ডিপ্লিট একটা ভার্ব, ডিপ্লিট মানে হলো কোনো কিছু নিঃশেষিত হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, ডিপ্লিট করা। ডিপ্লিটেড ফরেস্ট মানে যে ফরেস্টটা একেবারে কি হয়ে গেছে, বর্নিওর এই যে ফরেস্ট সেটা অলমোস্ট শেষ হয়ে গেছে, ওই ফরেস্টে তারা এখনো থাকে। পানাম মাউন্টেনে কিছু নোম্যাডিক জাতি থাকে। অ্যান্ড আ ভিজিটর নেগোশিয়েট দ্য সাবওয়েজ অফ নিউ ইয়র্ক, এবং একজন ভিজিটর যে কি করছে, নিউ ইয়র্কের সাবওয়ে মানে রেল লাইন, সেটাকে নেগোশিয়েট করছে, সেটাতে ঘুরছে। তার মানে এখানে বলতেছে যে এই যে আমাদের ঘুরে বেড়ানোর বা এক্সপ্লোর করার যে ক্যাপাসিটিটা, যে ইচ্ছাটা, এটা ওই যে নোমাডিক জাতির মানুষের মধ্যে যেমন আছে, যে নিউ ইয়র্কে গেছে বেড়াইতে, তার মধ্যেও আছে, মানে সবার মধ্যে এই জিনিসটা কি আছে, বিদ্যমান, এই ক্যারেক্টারটা। তাহলে আমাদেরকে প্রশ্ন করেছে যে রাইটার নিউ ইয়র্কে ভিজিটরদের ব্যাপারটা কি বোঝানোর জন্য, কোন বিষয়টা বোঝানোর জন্য বলেছেন। এই যে এই ধরনের মানে এমসিকিউ গুলো, এগুলোকে কি বলে? এগুলোকে বলা হয় জিস্ট এমসিকিউ। জিস্ট এমসিকিউ মানে কি? জিস্ট মানে সামারি, জিস্ট মানে হলো সামারি। তার মানে এই অংশটুকুই, পুরো প্যাসেজের সামারিটা যদি আপনি বুঝতে পারেন, তাহলে আপনি এই প্রশ্নের উত্তরটা করতে পারবেন। কারণ রাইটার তো কোথাও সরাসরি বলবে না যে আমি এটা বুঝাতে চাইছি, তাই না? রাইটার কি বুঝাতে চাইছেন এটা এই প্যারাগ্রাফ পড়ে এটার সামারি করতে পারলে, জিস্ট মানে কি? সামারি করতে পারলে আপনারা আনসার করতে পারবেন। তাহলে সবাই এ বি সি ডি কোন অপশনটা কারেক্ট হবে একটু লিখে দেন আমাকে, দেখি আমি। সবাইকে কমেন্ট করতে হবে, যারা আছে সবাইকে পার্টিসিপেট করতে হবে। হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রাইট আনসার?
কেন নিউ ইয়র্কের এই যে মানুষজন ঘুরতে যাচ্ছে, পানাম মাউন্টেনের যারা নোম্যাডিক লাইফ লিড করতেছে তাদের কথা, এদের কথা কেন বললো আসলে? হোয়াট ইজ দ্য রিজন? দেখি আপনারা কি লিখেছেন, লেট মি সি। আচ্ছা, অনেকে বলছে সি, অনেকে বলছে বি, অনেকে বলছে এ। এ পেয়েছি, বি পেয়েছি, সি পেয়েছি, বাকি রইল কি তাহলে? সবই তো দিয়ে ফেলছেন, কারো না কারোটা তো হবেই। আচ্ছা, সো এ এবং বি এই দুটো আনসার বেশি আসছে। আচ্ছা, এর এই আনসারটাই বেশি আসছে, কয়েকজন বি বলেছে, আবার কয়েকজন সিও বলেছে দেখলাম। ঠিক আছে, আসেন আমরা একটা করে একটু এটা এক্সপ্লেনেশন করি যে আসলে কি হবে। লেটস সি আসলে কি হবে, এ হবে, বি হবে না সি হবে। তো প্রথমেই দেখেন ডি আপনারা কেউ বলেন নাই, তাই না? ডিটা আপনারা বাদ দিয়েছেন। এই যে একটা এমসিকিউ যখন আমরা সলভ করি তখন আমাদের একটা কাজ করতে হয়, সেই কাজটার নাম কি? কাজটার নাম হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন। প্রসেস অফ এলিমিনেশন। ওকে, বাদ দেওয়া। তো প্রথমেই আমরা ডিটাকে বাদ দিয়েছি কেন? মোস্ট পিপল ফাইন্ড এক্সপ্লোরিং ডন্টিং। এই যে ডন্টিং শব্দটা, ডন্টিং শব্দটার মানে কি? সুন্দর একটা শব্দ কিন্তু, ডন্টিং। দেখি কে বলতে পারবে? হোয়াট ডাজ ইট মিন ডন্টিং? কমেন্টে লেখেন ডন্টিং। আই ফাইন্ড ইট ভেরি ডন্টিং। ডন্টিং মানে খুব কঠিন, বা যেটা চিন্তা করলে আপনার খুব টেনশন হয়, ঠিক আছে? তার মানে খুব কঠিন কাজ বলে মনে করে। অনেক মানুষই অ্যাডভেঞ্চার বা ওই যে এক্সপ্লোর করাটাকে, ঘুরে বেড়ানোটাকে খুব কঠিন মনে করে। এই প্যাসেজে কি রাইটার একবারও বলেছে যে মানুষ ঘুরে বেড়ানো বা এক্সপ্লোর করাটাকে কঠিন মনে করেছে? কোনোদিন না। রাইটার বলেছে যে সেই কেভম্যানের আমল থেকে আমরা কি শুরু করেছি? এক্সপ্লোর করা শুরু করেছি, এবং এই এক্সপ্লোর করার যে আমাদের ভেতরের যে ক্যাপাসিটিটা, ইচ্ছাটা, এইটা আমাদেরকে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়তে হেল্প করেছে। আমরা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছি বিকজ অফ দিস। উই স্প্রেড অ্যারাউন্ড দ্য গ্লোব বিকজ অফ দিস ক্যারেক্টার। এবং আজও যারা নোম্যাডিক জাতি আছে বা যারা নিউ ইয়র্কে বেড়াতে যাচ্ছে তাদের মধ্যে সেই এক্সপ্লোর করার কি আছে? ক্ষুধাটা, এক্সপ্লোর করার ইচ্ছাটা আছে। তাহলে ডি কখনোই হবে না। মানুষ এক্সপ্লোর করাটাকে পছন্দ করে, কখনোই এটাকে তারা কঠিন বলে মনে করে না, ডন্টিং বলে মনে করে না। তাহলে ডি আমরা বাদ দিয়ে দিচ্ছি। আপনারা কেউ ডি আনসার করেন নাই, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকে বলেছে সি, এক্সপ্লেনেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস। এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন ক্যান লিড টু সারপ্রাইজিং রেজাল্টস। এক্সপ্লোর করলে খুব সারপ্রাইজিং ফলাফল পাওয়া সম্ভব। তো এখানে এক্সপ্লোর করার কথা আছে কিন্তু কোনো সারপ্রাইজিং রেজাল্টের কথা বলা নাই। এক্সপ্লোর করে যে কোনো কিছু সারপ্রাইজিং পাওয়া গেছে বা পাওয়া যায়, এই কথাটা এখানে নাই। অর্ধেকটা আছে, অর্ধেকটা নাই। সিটাও আমরা বাদ দিতে পারছি। বিতে বলছে মোস্ট পিপল আর এনথুজিয়াস্টিক অ্যাবাউট এক্সপ্লোরিং। বেশিরভাগ মানুষই এক্সপ্লোর করার ব্যাপারে এনথুজিয়াস্টিক। হ্যাঁ, এটা হতে পারে। মানুষ ওভারঅল মানুষ এক্সপ্লোর করার ব্যাপারে আগ্রহী, এটা এই প্যাসেজের একটা থিম পাওয়া যাচ্ছে। কিন্তু প্রশ্নে কিন্তু সরাসরি নিউ ইয়র্কের ভিজিটরদের কথা বলেছে। নিউ ইয়র্কের যে ভিজিটর, তাদের কথাটা রাইটার কেন বলেছেন সেটার নিয়ে প্রশ্ন করেছে। আচ্ছা, অপশন এতে কি বলেছে? এক্সপ্লোরেশন ইজ অ্যান ইন্ট্রিনজিক এলিমেন্ট অফ বিইং হিউম্যান। ইন্ট্রিনজিক মানে একেবারে ভেতরের, এলিমেন্ট মানে একটা ব্যাপার, যে মানুষ হওয়ার ক্ষেত্রে বা আমরা যে হিউম্যান, আমাদের খুবই একটা ন্যাচারাল ইনস্টিংক্ট হচ্ছে এক্সপ্লোর করা। এই প্যারাগ্রাফটাতে, পুরো প্যারাগ্রাফটাতে আমাদের রাইটার এটাই বারবার বোঝাতে চাচ্ছিলেন যে আমরা সেই কেভম্যানের আমল থেকে কি করছি? এক্সপ্লোর করছি। এবং দিস পার্ট অফ হোয়াট মেক্স আস হিউম্যান, এবং এটা আমাদেরকে হিউম্যান বানিয়েছে। এই কথাটা দিয়ে উনি কথা শুরু করেছেন, এবং তারপরে উনি যা যা বলেছেন ওনার ওই কথাটাকেই ব্যাখ্যা করার জন্য, ওই কথাটাকে এক্সপ্লেন করার জন্যই উনি বলেছেন। সো বেশিরভাগ মানুষই এক্সপ্লোরিং এর ব্যাপারে খুব এনথুজিয়াস্টিক। এখানে মোস্ট শব্দটা আছে, তো প্যাসেজে কিন্তু এরকম মানে সরাসরি সুপারলেটিভ নাই। আমরা জানি যে সুপারলেটিভ খুব স্ট্রং একটা শব্দ, সুপারলেটিভ থাকলে প্যাসেজে সুপারলেটিভ থাকা লাগে। তো এ এবং বি দুটাই লজিক্যাল। বি নাম্বারটা যে ভুল এরকম না, এটাও লজিক্যাল, কিন্তু এ এবং বি এর মধ্যে অপশন এ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যখন এমসিকিউ সলভ করব, সব সময় তো এমন হবে না যে সবগুলো আনসার অপশন ভুল, শুধু একটা আনসার রাইট, এরকম হবে না। কখনো কখনো এরকমও হবে যে চারটা অপশনের মধ্যে দুইটা অপশন এলিমিনেট করা যাচ্ছে, বাকি দুটাই মানে দেওয়া যায় লজিক্যাল,
তখন আপনাকে চুজ করতে হবে হুইচ ওয়ান ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। ইন দিস কেস অপশন এ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো যারা এ বলেছিলেন কংগ্রাটস, আপনাদের আনসার কারেক্ট হয়েছে। এখন আমরা পরের প্যারাগ্রাফে চলে যাব এবং দেখব যে সেখানে এই নামগুলো পিটার, র্যান, ক্রিস, রবিন এবং উইলফ্রেড। পিটার, র্যান, ক্রিস, রবিন এবং উইলফ্রেড এই নামগুলো পাই কিনা। আসেন সবাই আমরা প্রথমে এইখানে স্ক্যান করব, নামগুলোকে স্ক্যান করেন সবাই। পিটার, র্যান, ক্রিস, রবিনস, উইলফ্রেড নামগুলো আছে কিনা, যে কোনো একটা পেলে আনসার পেয়ে যাচ্ছি। যদি না থাকে নো লেখেন, হ্যাঁ থাকলে ইয়েস লেখেন। সবাই দেখেন তো 28 জন আপনারা আছেন এখানে, 28 জনকেই কমেন্ট করতে হবে। এখানে কি কোনো পিটার, র্যান, তারপর আর কি, হ্যাঁ নাম তো ভুলে গেলাম। পিটার, র্যান, ক্রিস রবিন এবং উইলফ্রেড, এক্স্যাক্টলি পাওয়া গেছে এরকম কোনো নাম? পিটার, র্যান, ক্রিস, রবিন এবং উইলফ্রেড এরকম নাম আমরা এখানে পাই নাই। তো যেহেতু আমরা এখানে পাই নাই, তার মানে এখানে কি নাই, লোকেটিং ইনফরমেশনের কোনো আনসার নাই। লোকেটিং ইনফরমেশন আনসার নাই, তার মানে হচ্ছে যে এখানে এমসিকিউ এর আনসার আছে অথবা সামারির আনসার আছে। তাহলে আসেন আমরা এমসিকিউ এর প্রশ্নটা পড়ে দেখি যে এমসিকিউতে কি লেখা আছে। দেখেন এমসিকিউতে কি লিখেছে। অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দেখেন জিস্ট এমসিকিউ এর আরেকটা সাইন হচ্ছে যে সেখানে প্যারাগ্রাফের নাম উল্লেখ করা থাকে। সেকেন্ড প্যারাগ্রাফ, জিস্ট এমসিকিউ চেনার উপায়। আপনাদেরকে জিস্ট এমসিকিউ এর ক্লাসটা আরেকবার করতে হবে যারা ভুলে গেছেন। আমি এখানে একটু আপনাদেরকে রিফ্রেশ দিচ্ছি। জিস্ট এমসিকিউ এর ক্ষেত্রে রাইটারের কথা থাকে, প্যারাগ্রাফের নাম্বার দেওয়া থাকে, ঠিক আছে, প্রশ্নের মধ্যে ইউজুয়ালি। ওকে, তারপরে হচ্ছে ওই যে মেইন পয়েন্ট, এরকম কথা বলে, মেইন পয়েন্ট, মেইন আইডিয়া, কি বুঝাতে চেয়েছে, এই ধরনের প্রশ্নগুলোই জিস্ট এমসিকিউতে আসে। যারা জিস্ট এমসিকিউ ক্লাসটা মিস করেছেন আরেকবার দেখে নেবেন। তাহলে এখানে কি বলেছে যে অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ হোয়াট ইজ দ্য রাইটার্স ভিউ অফ এক্সপ্লোরার্স। এই দ্বিতীয় প্যারাগ্রাফ অনুযায়ী আমাদের লেখক এক্সপ্লোরারদের ব্যাপারে, যারা এক্সপ্লোর করে তাদের ব্যাপারে কি মতামত দিয়েছেন। রাইটারের ভিউটা কি, এক্সপ্লোরারদেরকে উনি কি ভালো বলেছেন, খারাপ বলেছেন, না কি বলেছেন দ্বিতীয় প্যারাগ্রাফ অনুযায়ী। আগের প্যারাগ্রাফ কি লেখা আছে এগুলো ভুলে যান, অনলি বেসড অন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। আচ্ছা দেখি আমরা সেকেন্ড প্যারাগ্রাফের কি লেখা আছে। Over the years, we have come to think of explorers as a peculiar breed. Over the years, এটা যে গতকালকে রাইটিং এর ক্লাসে লিখেছিলাম, যারা রাইটিং এর ব্যাচে আছেন মনে আছে হয়তো, তাই না? বার চার্ট করার সময় আমরা ওভার দ্য ইয়ার্স লিখেছিলাম 1997 আর হচ্ছে 2007, 10 বছরের একটা ডায়াগ্রাম করছিলাম, সেখানে বলা ছিল যে 2 ইয়ার্স। ওকে, সো সেম কথাটা এখানে আছে, ওভার দ্য ইয়ার্স, অনেক বছর ধরে উই হ্যাভ কাম টু থিঙ্ক অফ এক্সপ্লোরার্স অ্যাজ এ পিকুলিয়ার ব্রিড। আমরা বুঝতে পেরেছি যে যারা এক্সপ্লোরার তারা হলো একটু পিকুলিয়ার। পিকুলিয়ার মানে অদ্ভুত, ব্রিড মানে প্রজাতি, ব্রিড মানে প্রজাতি, মানে সহজ বাংলা যদি আমি বলি যে আমরা বুঝতে পেরেছি যারা এক্সপ্লোরার তারা একটু ডিফারেন্ট, অন্য সবার চেয়ে একটু আলাদা, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস। এই যে পরের কথাটা, এই কথাটা ব্যাখ্যা করেছে, হাইফেন মানে হলো আগের কথাটার ব্যাখ্যা, ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট অফ আস, যে তারা আমাদের সবার মতো না, একটু আলাদা। ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু কেয়ার মিয়ারলি, মানে অনলি, ওয়েল ট্রাভেলড। তাহলে বলতেছে যে ডিফারেন্ট ফ্রম দোজ অফ আস হু আর মিয়ারলি ওয়েল ট্রাভেল। আমাদের মতো অনেকে আছেন যারা সিঙ্গাপুর গেছেন, মালয়েশিয়া গেছে, ইন্ডিয়া গেছে, তাই না, ভুটান গেছে। তো আমরা হচ্ছি ওয়েল ট্রাভেলড, মানে আমরা বেশ ভালো ভ্রমণ করেছি, বাট আমরা এক্সপ্লোরার না। অ্যান্ড পারহ্যাপস দেয়ার ইজ এ টাইপ অফ পার্সন, হয়তো এমন একটা টাইপ আছে, সবাই এক্সপ্লোরার হতে পারে না, একটা টাইপের পার্সন আছে যারা এক্সপ্লোরার হতে পারে। মোর সুটেড টু সিকিং আউট দ্য নিউ, যারা নতুন জিনিসকে খুঁজতে পছন্দ করে তারা সুটেবল। এক্সপ্লোরার সবাই হতে পারে না। এ টাইপ অফ কেভম্যান মোর ইনক্লাইন্ড মানে যার আগ্রহ আছে, টু রিস্ক ভেঞ্চারিং আউট, বলছে এমন একজন কেভম্যান যে এই রিস্কটা নিতে পারে। ভেঞ্চার মানে যাওয়া কোনো জায়গাকে এক্সপ্লোর করাকে বলা হয় ভেঞ্চার করা। তাহলে তার একটা রিস্ক নেওয়ার, অপরিচিত জায়গায় যাওয়ার একটা কি আছে, আগ্রহ আছে, তাদেরকে বলা হয় কেভম্যান।
তাদেরকে বলা হয় এক্সপ্লোরার। That, however, does not take away from the fact that we all have this inquiring instinct. তার মানে এই না যে আমরা আমাদের মধ্যে আগ্রহ নাই, আমাদের সবার মধ্যে কি আছে, একটা ইনকোয়ারিং ইনস্টিংক্ট আছে। ইনকোয়ার মানে হচ্ছে কোনো কিছু জানার আগ্রহ, ইনস্টিংক্ট মানে মানে একেবারে প্রবৃত্তি। আমাদের ভেতরে জানার আগ্রহ সবারই আছে। ইভেন টুডে, and that in all sorts of professions, whether artist, marine biologist, astronomer, borders of the unknown are being tested each day. মানে সব প্রফেশনের মানুষই কি করছে, আননোন কোনো কিছুকে তারা জানার চেষ্টা করছে, অপরিচিত জায়গা, অপরিচিত কোনো কিছুকে এক্সপ্লোর করার চেষ্টা করছে। বাট যারা এক্সপ্লোরার তারা হয়তো একটু আলাদা আমাদের চাইতে, তাদের মধ্যে রিস্ক নেওয়ার ক্যাপাসিটিটা বেশি, ইচ্ছাটা বেশি। দে আর আ বিট স্ট্রেঞ্জ, দে আর আ বিট পিকুলিয়ার, রাইট? সো আমাদের সবার মধ্যে আগ্রহটা আছে, আমরা সবাই এক্সপ্লোর করতেছি, বাট ট্রু এক্সপ্লোরার্স আর আ বিট পিকুলিয়ার, আ বিট ডিফারেন্ট, আ পার্সন হু আর মোর সুটেড টু সিকিং আউট দ্য নিউ। আচ্ছা, তাহলে আপনাদের 4টা অপশন আছে, অপশন এ, বি, সি এবং ডি। প্রশ্ন হচ্ছে এক্সপ্লোরারদের ব্যাপারে রাইটারের মতামত কি? রাইটার এক্সপ্লোরারদের ব্যাপারে কি বলেছেন? ফার্স্ট অফ অল আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রসেস অফ এলিমিনেশন করবেন। প্রসেস অফ এলিমিনেশন করা মানে হলো এখান থেকে এ বি সি ডি থেকে কোনটা ভুল সেটাকে আইডেন্টিফাই করা। ওকে, আইডেন্টিফাই the obvious wrong options. আমার হাতে লেখা পড়া যাচ্ছে? obvious wrong options যেগুলো আছে সেগুলোকে প্রথমে আপনারা আইডেন্টিফাই করে বাদ দিয়ে দেন, এলিমিনেট করেন। তারপরে যখন দুটো অপশন থাকবে 50-50 একটা চান্স চলে আসবে, তখন আপনারা আনসার করবেন। দেখে আসি আপনাদের আনসার কি। লেটস সি আপনারা কি আনসার করেছেন। রাইট, অনেকে ডি বলতেছে দেখতে পাচ্ছি, অনেকে বলছে ডি। আচ্ছা, ডি ছাড়া তো আর কোনো আনসারই পাচ্ছি না। ডি, সি বলেছে, এ বলেছে কেউ? বলে নাই। ডি, আচ্ছা, ডি এর পাল্লা ভারী হয়ে গেছে এখন। মানে যখন 3-4 জন ডি দিয়ে দিছে কমেন্টে, বাকিদের তখন আরো কি হয়েছে, মনে ডি দেওয়ার আগ্রহটা বেড়ে গেছে। এটা একটা বায়াস, এক ধরনের বায়াস। দিস ইজ কল কনফর্মিটি বায়াস। দিস ইজ কল কনফর্মিটি বায়াস। খুব মজার একটা ব্যাপার। সেদিন আমি একটা ভিডিও দেখতেছিলাম এরকম যে একটা লিফটের মধ্যে একটা হিডেন ক্যামেরা লাগানো, তো লিফটে অলরেডি একটা ছেলে ছিল, দাঁড়িয়ে ছিল। তো এরপরে আরো একজন ঢুকেছে। তো যারা পরে ঢুকেছে তারা হচ্ছে সবাই মানে একটা টিম, তারা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট করতেছে। তো যে প্রথমে একজন ঢুকেছে, সে ঢুকে কি করেছে, জুতা খুলছে, জুতাটা খুলে রাখছে লিফটে, খুলে তারপরে মানে দাঁড়িয়ে আছে। তো ছেলেটা প্রথমে একটু কনফিউজ যে কি ব্যাপার, জুতা খুলতেছে কেন। এর পরের জন্য ঢুকলো, সেও জুতা খুলে পাশে রেখে তারপরে লিফটে দাঁড়ালো। এরপরে আরেকজন, সবাই জুতা খুলে দাঁড়াচ্ছে। পরে ওই ছেলেটাও আস্তে আস্তে কি করলো, তার জুতাটা খুলে সে শুধু মোজা পরে দাঁড়ালো। মানে সে কিন্তু জানে না যে কেন এটা করতে হবে তার, কিন্তু যেহেতু সবাই করতেছে তার মনে হলো যে না, এটা করা দরকার। সো দিস ইজ কনফর্মিটি বায়াস বলে, অন্যরা করতেছে তাই আমিও করি। তো এখানে এরকম একটা হয় মাঝে মাঝে, 4-5 জন একটা কমেন্ট করে ফেলে, তখন বাকিদের মনে হয় হ্যাঁ এটাই কারেক্ট হবে। তো দেখি পরে দেখি, আপনারা যেহেতু অনেকে এটা বলেছেন, এ বলেছে অনেকে, হ্যাঁ ব্যান্ড ওয়াগন, জাম্পিং অন দ্য ব্যান্ড ওয়াগন, তাই না? রাইট, ওকে। সো কি লিখেছে অপশনগুলো দেখি আমরা। অপশন এ তে কি বলেছে যে দেয়ার ডিসকভারিজ হ্যাভ ব্রট বোথ বেনিফিটস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। না, বেনিফিট ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কোনো কথা পাই নাই, এটাকে আমরা এলিমিনেট করে দিতে পারতেছি। বি তে কি বলছে, দেয়ার মেইন ভ্যালু ইজ ইন টিচিং আদার্স। না, কাউকে শেখানো নিয়ে কোনো কথা আমরা পাইনি, বি নাম্বারটা বাদ দিতে পারতেছি। সিতে কি বলেছে, দে অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান। তারা এমন একটা আর্জ মানে কোনো কিছু করার ইচ্ছা, অ্যাক্ট মানে ওইটা করা, দ্যাট ইজ কমন টু এভরিওয়ান, যেটা সবার মধ্যে আছে, সেই আর্জটাতে তারা অ্যাক্ট করে। আচ্ছা, একটু মানে অপশনটাকে একটু বুঝাই দেই। অ্যাক্ট করা মানে হলো ওইটা
ওইটাকে অ্যাপ্লাই করা। আর্জ মানে হলো কোনো কিছু করার ইচ্ছা, সবার মধ্যেই করার ইচ্ছাটা থাকে। ইট ইজ কমন টু এভরিওয়ান, বাট সবাই কাজটা করে না। নট এভরিবডি অ্যাক্ট অন ইট। অনেক সময় আপনার আর্জ হয়, কোনো কিছু করার একটা ইচ্ছা হয়, কিন্তু আপনি সেই কাজটা করেন না, তাই না? আমরা নিজেদেরকে একটু কন্ট্রোল করি, বা যে না এটা আমার করা ঠিক হবে না, অনেক কিছু চিন্তা ভাবনা করি। উই ডোন্ট অ্যাক্ট অন অল আওয়ার আর্জেস। হঠাৎ করে মনে হলো যে কি আছে জীবনে, একটা প্লেনের টিকিট কেটে চলে যায় কক্সবাজার, শুক্রবারে যাব, শনিবারে রাতে চলে আসবো। অনেক সময় এরকম একটা কি হয়, আর্জ তৈরি হয়। তারপরে কি হয়, আবার চিন্তা করেন না এতগুলো টাকা খরচ হবে, যাব, টায়ার্ড লাগবে, একদিনে গিয়ে কি বা হবে, থাক পরে একটা লম্বা ছুটি নিয়ে যাব। ওই আর্জটা তার আসছে, কিন্তু সেটাতে সে কি করলো না, অ্যাক্ট করলো না। আবার অনেকে আছে যে না আসছে মাথায় এটা করতে হবে। সো অনেকে আছে যে তাদের আর্জটার উপরে তারা দ্রুত অ্যাক্ট করে ফেলে, মানে ওইটাকে তারা অ্যাপ্লাই করে ফেলে। তো এখানে সিতে বলছিল যে এই মানুষগুলো মানে যারা এক্সপ্লোরার তারা হচ্ছে এমন যে তাদের এমন একটা আর্জের উপরে তারা অ্যাক্ট করে যেটা সবার মধ্যে আছে, মানে এক্সপ্লোরিং বোঝাচ্ছে আর কি। এই আর্জ বলতে বোঝাচ্ছে এক্সপ্লোর করা। তো এক্সপ্লোর করার ইচ্ছাটা সবার মধ্যে আছে, কিন্তু সবাই এটা করতে পারে না বা করে না, বাট যারা এক্সপ্লোরার তারা এটা করে। আচ্ছা, ডিতে কি বলেছে? They tend to be more attracted to certain professions than others. Absolutely wrong option. Absolutely wrong option. আপনারা ডি এর অপশনের অর্থটা বোঝেনি নাই। অপশন ডিতে বলতেছে যে যারা এক্সপ্লোরার তারা কিছু নির্দিষ্ট প্রফেশন বেশি পছন্দ করে, এটা বলতেছে। আপনারা দেখেন প্রশ্নে কি বলছে, দে টেন্ড টু বি মোর অ্যাট্রাক্টেড টু সার্টেন প্রফেশনস দেন আদার্স, যে তারা কিছু প্রফেশনের প্রতি বেশি আকৃষ্ট হয়। এখানে কিছু প্রফেশনের নাম ছিল, আর্টিস্ট, তারপরে মেরিন বায়োলজিস্ট, তারপর অ্যাস্ট্রোনমার নাকি, তো অ্যাস্ট্রোনটস। তো এই প্রফেশনগুলো দেখে আপনারা আনসার করেছেন। এটা হচ্ছে একদম পারফেক্ট ট্র্যাপ। ওকে, শুধু টিপস আর টেকনিক শিখলেই তো হবে না, ট্র্যাপগুলোও বুঝতে হবে। এক্সামিনার তো জানে যে আপনি লাস্ট সেন্টেন্সে ওটা পড়ে আসছেন, আপনার মাথাতে ওইটাই আছে, তো সে ওইটাই দিছে। যখন জিস্ট এমসিকিউ করবেন মনে রাখবেন এটা ফ্যাকচুয়াল এমসিকিউ না, এটা ফ্যাকচুয়াল এমসিকিউ না, এটা এমন এমসিকিউ না যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারপরে অপশন এ 1971, অপশন বি 1972, অপশন সি 1973, এরকম না কিন্তু। ওইটা যদি হইতো তাহলে যা আছে প্যাসেজে তাই আপনি আনসারে বসাইতেন। দিস ইজ এ জিস্ট এমসিকিউ। জিস্ট এমসিকিউ মানে হচ্ছে প্যাসেজের সামারির উপরে ফোকাস দিতে হবে, পুরো প্যাসেজের মূল থিম বুঝে আনসার করতে হবে, একটা স্পেসিফিক সেন্টেন্স বা ইনফরমেশন ধরে না। এখানে বলতেছে যে যারা এক্সপ্লোরার তারা নির্দিষ্ট কিছু প্রফেশনের প্রতি বেশি আকৃষ্ট হয়। এখানে কি প্যাসেজে কি বলেছে যে যারা এক্সপ্লোরার তারা বেশি মেরিন বায়োলজিস্ট হয়, তারা আর্টিস্ট হয় বেশি, বা তারা অ্যাস্ট্রোনমার হয় বেশি? না, এখানে বলেছে যে সবার মধ্যেই এই এক্সপ্লোর করার ইচ্ছাটা আছে, এবং আর্টিস্ট বলেন, মেরিন বায়োলজিস্ট বলেন, অ্যাস্ট্রোনমার বলেন, সবাই এক্সপ্লোর করে। কিন্তু যারা রিয়েল এক্সপ্লোরার দে আর আ বিট ডিফারেন্ট, দে আর আ বিট পিকুলিয়ার। ওই কন্ট্রাস্ট বোঝাইতে এটাকে ইউজ করা হয়েছে। অ্যাবসলুটলি রং অপশন, অ্যাবসলুটলি আ হিউজ ট্র্যাপ। শুধুমাত্র প্রফেশন দেখে আপনারা আনসার করেছেন। ডোন্ট ম্যাচ ওয়ার্ডস। জিস্ট এমসিকিউতে ডোন্ট ট্রাই টু ম্যাচ ওয়ার্ডস। যদি কোনো কিছু খুব বেশি মিলে যায় তাহলে আরো বেশি সাবধান হইতে হবে। অ্যাবসলুটলি এই যে এক্সপ্লোরাররা কোনো প্রফেশনে বেশি অ্যাট্রাক্টেড, দিস ইজ অ্যাবসলুটলি রং অপশন। দিস ইজ আ হিউজ ট্র্যাপ। আপনাদেরকে এক্সামিনার সফলভাবে ট্র্যাপে ফেলেছে। রাইট আনসার ইজ অপশন সি। দে অ্যাক্ট অন অ্যান আর্জ দ্যাট ইজ কমন টু এভরিওয়ান। আমাদের সবার এক্সপ্লোর করার কি আছে, ইচ্ছা আছে, বাট মোর ইনক্লাইন্ড, এই যে কথাটা এখানে ছিল, মোর ইনক্লাইন্ড টু রিস্ক ভেঞ্চারিং আউট। তারা ওই কাজটা করার আগ্রহটা তাদের বেশি। দে আর মোর ইনক্লাইন্ড টু ডু ইট। সো আপনাদের জন্য এক বালতি সমবেদনা, সবাই ভুল অপশন দিয়েছেন, ঠিক আছে? সবাই নাই, পুরো ক্লাসে সবাই ফেল করলে কোনো লজ্জা নাই, তাই না? একজন দুজন ফেল করলে সমস্যা। তো যেহেতু মোটামুটি সবাই 90% ভুল করছে, নো প্রবলেম। অলরাইট, ঠিক আছে, চলে যাচ্ছি আমরা নেক্সট প্যারাগ্রাফে। দেখি কোনো নাম ধাম কোনো কিছু পাই কিনা। আমরা তো এখন পর্যন্ত নামগুলো পাইনি, তাই না? কি কি নাম ছিল নামগুলো একটু দেখে আসি। পিটার, র্যান, ক্রিস, রবিন এবং উইলফ্রেড। পিটার, র্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড। ওকে, তৃতীয় প্যারাগ্রাফে আছি আমরা। তো এখানে একটা এমসিকিউ প্রশ্ন আছে, দেখেন কি লিখেছে। দ্য রাইটার রেফার্স টু এ ডেসক্রিপশন অফ অ্যাডগান হিথ। অ্যাডগান হিথ একটা নাম দিয়েছে। অ্যাডগান হিথ আমার এইখানে নাই। পিটার, র্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড, এখানে অ্যাডগান হিথ নাই, বাট এমসিকিউতে একটা অ্যাডগান হিথ দিয়েছে।
এবং আপনারা দেখেন প্রথম সেন্টেন্সে আছে যে থমাস হার্ডি সেট সাম অফ হিজ নভেলস অন অ্যাডগান হিথ। অ্যাডগান হিথের নামটা চলে আসছে, তার মানে এই এমসিকিউ এর উত্তরটা আমরা পাচ্ছি। ওকে, এটা আমাদের একটা মানে কনফার্ম মার্কস। বাকি ক্রিস, রবিন, তারপরে আর কি কি ছিল, র্যান, উইলফ্রেড, হ্যাঁ, পিটার, ওগুলো আছে কিনা দেখেন তো, কোনো নাম, আর কোনো নাম আছে কিনা, যদি থাকে তাহলে একটু আমাকে কমেন্টে লিখে দেন। কি আছে? পিটার, এক্স্যাক্টলি পিটার আছে এই প্যারাগ্রাফে, পিটার আছে, আপনারা কমেন্টে লিখেছেন। অ্যাবসলিউটলি, কোথায় আছে পিটারের নামটা? আমিও দেখেছিলাম পিটার 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 কোথায়? এই যে পিটার, পিটার ফ্লেমিং, তাই না? এই যে পিটার ফ্লেমিং, পেয়েছেন কিনা? তার মানে পিটার ফ্লেমিং এর যে প্রশ্নটা আছে সেই উত্তরটাও আমরা এখানে করতে পারবো ইনশাল্লাহ। আসেন তাহলে আমরা প্যাসেজটা পড়ি, কি লেখা আছে। প্যাসেজে বলেছে যে থমাস হার্ডি সেট সাম অফ হিজ নভেলস, মানে থমাস হার্ডি হলো একজন লেখক। ওকে, সে একজন লেখক, সে কিছু গল্পের বই লিখেছে এবং এই গল্পটা সে অ্যাডগান হিথ একজন ব্যক্তি তার উপরে ভিত্তি করে লিখেছে। সেট মানে তার উপরে ভিত্তি করে লেখা। এ ফিকশনাল এরিয়া অফ আনকাল্টিভেটেড ল্যান্ড and used the landscape to suggest the desires and fears of his characters. আচ্ছা, তাহলে অ্যাডগান হিথ কোনো ব্যক্তি না, অ্যাডগান হিথ হচ্ছে একটা এরিয়া, এ ফিকশনাল এরিয়া। তো বলছে যে থমাস হার্ডি সে কিছু নভেল লিখেছে এবং নভেলগুলো, গল্পগুলো একটা জায়গার কথা সে উল্লেখ করেছে তার গল্পে, সেটা নাম হচ্ছে অ্যাডগান হিথ। এবং এই জায়গাটা কি? এটা হলো একটা আনকাল্টিভেটেড ল্যান্ড, একটা কল্পনার একটা জায়গা। এবং এখানে সে বিভিন্ন রকমের তার যে গল্পের চরিত্রগুলো, তাদের চাওয়া পাওয়া, দুঃখ কষ্ট সেখানে সে ফুটিয়ে তুলেছে। হি ইজ ডেলভিং ইনটু ম্যাটার্স, ডেলভ ইনটু শিখে ফেলেন। ডেলভ ইনটু মানে হলো কোনো কিছুতে ডুব দেওয়া, ডেলভ মানে কোনো কিছুর খুব গভীরে ঢোকা। হি ইজ ডেলভিং ইনটু, সে এটার গভীরে ঢুকছে। কিসের? ডেলভ ইনটু ম্যাটার্স উই অল রেকগনাইজ বিকজ দে আর কমন টু হিউম্যানিটি। এবং এই বিষয়গুলো, এই যে মানুষের ডিজায়ার বলেন, ফিয়ার অফ ফিয়ার্স, সবারই তো আছে তাই না? সবারই তো ভয় আছে, সবারই ডিজায়ার্স আছে, ইচ্ছা আছে। তো এই জিনিসগুলোকেই সে আরো ভালোভাবে তার গল্পে ফুটিয়ে তুলেছে। দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন অ্যান্ড ইনটু এ ওয়ার্ল্ড অ্যাজ রিমোট অ্যাজ দ্য অথর চুজেস। এই যে মানে আমাদের লেখক যে কাজটা করলেন, এটাও তো একটা এক্সপ্লোরেশন। সে হয়তো বাস্তবে কোথাও যায় নাই, সত্যি সত্যি হয়তো মিস্টার থমাস হার্ডি কোথাও যান নাই, অ্যাডগান হিথ বলতে কোনো কিছু নাই, কোনো জায়গা নাই, কিন্তু সে কল্পনা তো করেছে। কল্পনাতে সে অ্যাডগান হিথ নামে একটা জায়গা তৈরি করেছে, সেখানে সে ওইটার ডিটেলস দিয়েছে, ওখানে কি হচ্ছে, মানুষজন এখানে কিভাবে বাঁচে, সেই বিষয়গুলো বলতেছে। এটাও একটা এক্সপ্লোরেশন। আমাদের লেখক বলতেছে যে দিস ইজ অলসো অ্যান আর্টিস্টিক এক্সপ্লোরেশন। ওকে, কল্পনার রাজ্যে এক্সপ্লোর করেছে লেখক। তাহলে আমাদের যে প্রশ্নটার আনসার করার চেষ্টা করি আমরা, কারণ এর পরের সেন্টেন্স তো পিটার ফ্লেমিং এর কথা চলে গেছে, তাহলে এখান এই পর্যন্ত অ্যাডগান হিথ বা থমাস হার্ডির কথা আছে। বেসড অন দিস ইনফরমেশন কোনটা হতে পারে আমরা একটু দেখি। দ্য রাইটার রেফার্স টু এ ডেসক্রিপশন অফ অ্যাডগান হিথ টু সাজেস্ট দ্যাট। আমাদের লেখক অ্যাডগান হিথের কথাটা কেন বলেছেন, কোন জিনিসটাকে বোঝানোর জন্য বলেছেন? আপনারা একটু কমেন্টে লিখে ফেলেন আনসারগুলো ঝটপট, কোনো নেগেটিভ মার্কিং নাই, ভুল হইলেও কোনো সমস্যা নাই, আনসার করতে হবে সবাইকে। এভরিবডি নিডস টু আনসার। সবাই আনসার করেন, অপশনগুলো কি আছে পড়েন। Their discoveries have brought both benefits and disadvantages. Their main value is in teaching others. এটা অপশনগুলো তো আমি চেঞ্জ করিনি, রাইট? তাই না? অপশনগুলো তো যা ছিল তাই আছে। অপশনগুলো চেঞ্জ করতে ভুলে গেছি। জাস্ট এ মিনিট, এটা কোন কেমব্রিজ থেকে নিয়েছিলাম? এটা নিয়েছিলাম সম্ভবত কেমব্রিজ 16 থেকে। লেটস সি কেমব্রিজ 16 থেকে নিয়েছিলাম মনে হয়। কেমব্রিজ 16 কি ছিল?
তো খুঁজে পাবো না, জাস্ট এ মিনিট, বের করতেছি। চারটা অপশন না, অপশনগুলো বাদ পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এটা একটু পরে বের করতেছি। মিনহোয়াইল আপনারা যেটা করেন, পরের কোশ্চেনটা আনসার করেন। ওকে, ডু দ্য নেক্সট ওয়ান। পিটার ফ্লেমিং এর যে কথাটা আছে এই প্রশ্নটার আনসার করেন। আমি অপশনগুলো আপনাদেরকে দিচ্ছি। পিটার ফ্লেমিং কি বলেছে এখান থেকে, যে এক্সপ্লোরার অ্যান্ড ট্রাভেল রাইটার পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট when the explorer returns to the existence he has left behind with his loved ones. ওকে, এখান থেকে আপনারা পড়েন, আমি আপনাদের আগের প্রশ্নের অপশনগুলো বের করে নিয়ে আসতেছি। এখান থেকে এই পর্যন্ত পড়ে আপনারা 1 থেকে 5-এর যে কোনো একটা আনসার হবে, তাই না? পিটার ফ্লেমিং এর জন্য এই যে এখানে হচ্ছে লিস্ট অফ এক্সপ্লোরার আছে, এগুলো হচ্ছে আপনাদের অপশন। তাহলে আমরা অপশন নাম্বার এ পিটার ফ্লেমিং এর নামটা পেয়েছি, তো এই এ নাম্বার অপশনটা কোন প্রশ্নের জন্য আমরা দিতে পারি এটা আপনাদেরকে বের করতে হবে। 2 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমি আপনাদের আগের স্লাইডের অপশনগুলো নিয়ে আসতেছি। পরে আনসার করবেন, আনসার পেলে কমেন্টে লিখবেন, আমি দেখব। আনসার পেয়ে গেলে আপনারা অপশনটা লিখে দেন, আনসারটা কমেন্টে। ডু রাইট ইট ইন দ্য কমেন্টস। হোয়াট ডু ইউ থিঙ্ক? ওকে, সো অনেকে বলতেছে 2, অনেক বেশিরভাগই 2 বলতেছেন আপনারা। মোস্ট অফ ইউ আর সেইং 2। আচ্ছা, কয়েকজন আবার বলেছেন 5। ওকে, 5 এবং 2 এছাড়া কোনো আনসার পেয়েছি? 3। আচ্ছা, 2, 3, 5। প্রসেস অফ এলিমিনেশন করেছেন তো না? প্রসেস অফ এলিমিনেশন করে তারপরে বলতে হবে। 2, 3, 5 ছাড়া কোনো আনসার আসে নাই। মোস্ট অফ ইউ গাইস সেড 2, বেশিরভাগ আপনারা 2 বলেছেন। ওকে, ঠিক আছে, 2, 3, 5 ছাড়া আর কোনো আনসার পাচ্ছি না। ঠিক আছে, ফাইন। অপশনগুলো একটু দেখি তাহলে আমি কোনটা হতে পারে, একটু পরেও দেখি কি বলতেছে। তাহলে এখানে কি বলতেছে একটু দেখি আমরা। এখানে বলতেছে যে পিটার ফ্লেমিং টক্স অফ দ্য মোমেন্ট। পিটার ফ্লেমিং উনি এক্সপ্লোরার এবং ট্রাভেলার রাইটার, যে একজন লেখক। ওকে, টক্স অফ দ্য মোমেন্ট when the explorer returns to the existence
একজন এক্সপ্লোরার সে তো তার জায়গাটা ছেড়ে তার বাসা ছেড়ে কোথাও এক্সপ্লোর করতে গেল, তারপর সে যখন ফিরে আসে তার আগের জায়গায়, হি হ্যাজ লেফট বিহাইন্ড, যে ভালোবাসার মানুষগুলোকে সে রেখে গিয়েছিল তার জায়গাটাতে, সে যখন ফিরে আসে সেই মোমেন্টটার কথা পিটার ফ্লেমিং বলেছেন। আচ্ছা, দ্য ট্রাভেলার হু হ্যাজ ফর উইকস, তাহলে এই যে ট্রাভেলার, দেখেন এখানে একটা কি আছে, একটা ইনভার্টেড কমা আছে। আপনারা কি ইনভার্টেড কমাটা দেখতে পেয়েছেন? এই যে একটা ইনভার্টেড কমা, দ্য ট্রাভেলার কথাটার পরে, এটাকে আপনারা পেয়েছিলেন, খেয়াল করেছিলেন? হ্যাঁ, হু, তাহলে দ্য ট্রাভেলার who has for weeks or months seen himself only as a puny, puny মানে কি, খুব ছোট্ট, টাইনি, যে একজন ট্রাভেলার এই যে এক্সপ্লোর করতেছে, সে নিজেকে মাসের পর মাস ধরে সে চিন্তা করেছে সে খুবই ক্ষুদ্র, খুবই ইররেলিভেন্ট, এলিয়েন, সে নিজেকে তার কাছে এলিয়েন মনে হয়েছে। ক্রলিং লেবারাসলি, ক্রলিং মানে হামাগুড়ি দেওয়া, লেবারাসলি মানে খুব কষ্ট করে, ওভার আ কান্ট্রি in which he has no roots, no background. তাহলে একজন যখন হঠাৎ করে আমরা দেশের বাইরে যাই, তাই না, এই ফিলিংটা হয়, তাই না? হঠাৎ করে যখন কেউ একজন একটা দেশের বাইরে যাচ্ছে সেখানে থাকার জন্য, কাউকে চেনে না, পরিচিত কোনো মানুষ নাই, কোনো রাস্তাঘাট তার পরিচিত না, এভরিথিং ইজ নিউ, হি ইজ আপরুটেড, তো তখন নিজেকে খুব ক্ষুদ্র, খুব ইররেলিভেন্ট মনে হয়। তো এটা বলতেছে যে একজন ট্রাভেলার, একজন এক্সপ্লোরার, সে যখন যায় কোনো একটা অপরিচিত জায়গায়, তখন সে ফিল করে যে সে খুব ক্ষুদ্র, সে তার মানে সে খুব কষ্ট হয় তার ওখানে থাকতে, তাই না? খুব ডিফিকাল্ট তার জন্য এই কাজটা করা, তার কোনো রুট নাই, কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এবং সাডেনলি এনকাউন্টার্স হিজ আদার সেলফ, এবং সে হঠাৎ করে নিজেকে সে আবার নতুনভাবে আবিষ্কার করে, a relatively solid figure with a place in the minds of certain people. কিন্তু যখন সে আবার ফিরে আসলো, যখন সে আবার রিটার্ন করতেছে, তখন সে আবার নিজেকে, সে তার নিজের ওই সলিড ফিগারটা সে ফিল করে, যে আবার তার ওই নিজের পরিচিত মানুষগুলোকে সে পায়, তার আইডেন্টিটিটা সে ফিরে পায়। তাহলে এটা হচ্ছে পিটার ফ্লেমিং এর কথা। পিটার ফ্লেমিং বলল যে যখন একজন মানুষ চলে যায়, সে নিজেকে খুব মানে রুটলেস মনে হয়, তার কাছে মনে হয় যে সে খুব ইররেলিভেন্ট, তার কোনো অস্তিত্ব নাই, সে ইররেলিভেন্ট এবং ব্যাপারটা খুব কঠিন। কিন্তু যখন সে আবার তার পরিচিত জায়গায়, তার ভালোবাসা মানুষগুলোর মাঝে ফিরে আসে, তার নিজেকে একটা সলিড ফিগার মনে হয়, এবং তার মনে হয় যে হ্যাঁ, কিছু সার্টেন মানুষের কাছে আমার দাম আছে, বা আমার একটা গুরুত্ব আছে। সো এই কথাটার উপর ভিত্তি করে আমরা 1, 2, 3, 4, 5 এই কয়েকটা অপশন চুজ করবো। আপনারা যে অপশনগুলো দিয়েছেন, আপনারা বলেছিলেন অপশন 2, অপশন 3, অপশন 5, এই মোটামুটি 3টা অপশন আমরা পেয়েছি, এবং এই 3টার মধ্যে যে কোনো একটা কারেক্ট আমি বলে দিচ্ছি। 3টার মধ্যে একটা কারেক্ট হয়েছে। সো কোনটা আমরা একটু দেখি। প্রথমে দেখি যে 5 নাম্বারটা কি বলেছিল। 5 নাম্বারটা কি বলেছিল একটু দেখি আমরা। 5 নাম্বারটা বলেছে যে he defined exploration as being both unique and of value to others. সে বলেছে যে এক্সপ্লোরেশনটা ইউনিক এবং অন্যদের জন্য ভ্যালুয়েবল। এটার সাথে খুব একটা মিলছে না, তাই না? 5 আপনারা কয়েকজন দিয়েছেন আমি দেখতে পাচ্ছি, কিন্তু 5 এর সাথে তো আমি কোনো মিল পাচ্ছি না। হি ডিফাইন্ড এক্সপ্লোরেশন, পিটার ফ্লেমিং এক্সপ্লোরেশনকে ডিফাইন করেছেন যে বোথ ইউনিক অ্যান্ড অফ ভ্যালু টু আদার্স, অন্যদের জন্য ইউনিক এবং অন্যদের জন্য ভ্যালুয়েবল। কিন্তু আসলে কি এখানে পিটার ফ্লেমিং এক্সপ্লোরেশনকে ব্যাখ্যা মানে ডিফাইন করলেন, সংজ্ঞায়িত করলেন? চলে যাওয়া, ফিরে আসা, এইরকম একটা কথা বললেন, তাই না? যে চলে যাওয়ার পরে আবার ফিরে আসলে তার কিরকম অনুভূতি হয়, ওইটা নিয়ে উনি কথা বলতেছিলেন। তাহলে 5 নাম্বারটা তো মিল পাচ্ছি না আপনাদের আনসারের সাথে। আর কি বলেছেন? 5 এর সাথে আপনারা বলেছিলেন 3 আর 2 এবং 3। আচ্ছা দেখি, 5 নাম্বারটা আমরা বাদ দিচ্ছি, কারণ এই যে ডিফাইন্ড এক্সপ্লোরেশন কাকে বলে, এইটা কিন্তু পিটার ফ্লেমিং এখানে বলেন নাই। 2 এবং 3 এটার মধ্যে আমরা দেখি, ঠিক আছে? 2 এবং 3 এর মধ্যে কি আছে? 2 নাম্বার কি আছে? হি ডিসক্রাইবড ফিলিং অন কামিং ব্যাক হোম আফটার এ লং জার্নি। হ্যাঁ, ফিরে আসার পরে যে ফিলিংটা হয়, এটা উনি কথা বলেছে। 2 নাম্বারটা লজিক্যাল। আচ্ছা 3 নাম্বারে কি বলেছে? হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপস অফ পিপল। হি মানে কে? পিটার ফ্লেমিং, তাই না? আপনি তো অপশন এ চুজ করছেন।
পিটার ফ্লেমিং কি নিজে কোনো কাজ করেছে বলে এখানে আছে? এই প্যারাগ্রাফে কি কোথাও লেখা আছে যে উনি নিজে অন্য মানুষের বেনিফিটের জন্য কাজ করেছেন? এখানে বলেছে সে একজন লেখক, সে একটা মোমেন্ট নিয়ে কথা বলেছেন যে ফিরে আসার মুহূর্তটা কেমন। তাহলে ৩ নাম্বারটাতে যেটা বলল যে পিটার ফ্লেমিং নিজে কোনো কিছু করেছে, এখানে আসলে সে নিজে কোনো কাজ করেছে মানুষের বেনিফিটের জন্য এরকম কিচ্ছু নাই। অ্যাবসলিউটলি রং অপশন। নাম্বার 2 ইজ দ্য রাইট, অ্যাবসলিউটলি রাইট আনসার। তাহলে এখানে আরেকটা প্রশ্ন ছিল আমাদের যে এডগান হিথ এই কথাটা লেখক কেন বলেছেন? এডগান হিথের কথাটা লেখক কেন বলেছেন আসেন আমরা একটু দেখি। এডগান হিথ, এখানে অপশনগুলো আমি ঠিক করে দিয়েছি, দেখেন একটু সবাই। এডগান হিথের ব্যাপারে কি বলেছিল? এডগান হিথ হচ্ছে একটা কল্পনার রাজ্য, তাই না, কল্পনার জায়গা, ইমাজিনারি একটা প্লেস। কে? থমাস হার্ডি সেটাকে ইমাজিন করেছিলেন এবং বলছিলেন যে তার এই ইমাজিনেশনটা, এই যে সে ইমাজিন করলো, এটাও এক ধরনের এক্সপ্লোরেশন। ওকে, দিস ইজ শিওরলি অ্যান অ্যাক্ট অফ এক্সপ্লোরেশন। তাহলে হোয়াট ডু থিঙ্ক? থমাস হার্ডি সে নভেলিস্ট, সে এডগান হিথ নামে একটা জায়গা, তার একটা কল্পনার জায়গা সে বলেছে যেখানে আনকাল্টিভেটেড কোনো মানুষজন থাকে না, সেখানে মানুষের দুঃখ কষ্ট নিয়ে সে কথা বলেছে। এটা আমাদের একটা কাল্পনিক এক্সপ্লোরেশন। তো প্রশ্ন হচ্ছে যে আমাদের লেখক এডগান হিথের ব্যাপারটা কেন বললেন? ওয়াই? তাহলে দেখেন অপশন এ তে কি বলছে। অপশন এ বলছে যে হার্ডি ওয়াজ রাইটিং অ্যাবাউট হিজ ওন এক্সপিরিয়েন্স অফ এক্সপ্লোরেশন। আসলে কি এখানে থমাস হার্ডি নিজে কোনো এক্সপ্লোর করেছে? ইজ ইট হিজ ওন এক্সপিরিয়েন্স? নো, থমাস হার্ডি তো কোথাও যায় নাই, সে তো গল্প লিখছে, শুধু কল্পনা করেছে। তাহলে এটা বাদ। বিতে কি বলেছে যে হার্ডি ওয়াজ মিস্টেকেন অ্যাবাউট দ্য নেচার অফ এক্সপ্লোরেশন। এটাও ভুল অপশন। কেন? সে তো মিস্টেক করে নাই, এখানে বলছে যে হার্ডির যে কাজটা সেটা দিস ইজ অ্যান এক্সপ্লোরেশন। তাহলে এটা মিস্টেক না, বরং হার্ডি যেটা করেছে এটা অ্যাকুরেট, উল্টাটা বলছে এখানে। তাহলে বি নাম্বারটা বাদ দিচ্ছি। তাহলে সি এবং ডি এর মধ্যে যে কোনো একটা হবে। হুইচ ওয়ান? একটু আপনারা কমেন্টে লেখেন, সি নাকি ডি? হার্ডিজ এইম, সিতে বলছে যে হার্ডিজ এইম ওয়াজ টু ইনভেস্টিগেট পিপলস ইমোশনাল স্টেটস। হার্ডির উদ্দেশ্য ছিল মানুষের ইমোশনাল স্টেটটা ইনভেস্টিগেট করা বা ইমোশনাল স্টেটটাকে আলোচনা করা। আর ডিতে বলছে হার্ডিজ এইম ওয়াজ টু শো দ্য অ্যাট্রাকশন অফ আইসোলেশন। আইসোলেশন মানে একা একা থাকা। আইসোলেশন মানে কি? একাকী থাকা। একা একা মানুষ থাকতে চায় কেন, সেই ব্যাপারে কি হার্ডি এখানে কোনো কথা বলছে যে মানুষ কেন একা থাকতে চায়? না, এখানে ইমোশন নিয়ে কথা হয়েছে। ডিজায়ার্স, ফিয়ার্স, এগুলো কি? এগুলো হচ্ছে মানুষের ইমোশনস। এই ইমোশনস নিয়ে কথা হয়েছে। তাহলে রাইট আনসার কি হবে? সি হবে। সি উড বি আওয়ার রাইট আনসার। তো দেখেন আমরা এখানে মোটামুটি 3টা প্যারাগ্রাফ পড়েছি। ফার্স্ট প্যারা, সেকেন্ড প্যারা এবং থার্ড প্যারা, তাই না? 3টা প্যারাগ্রাফ আমরা পড়েছি। তো এই 3টা প্যারাগ্রাফের মধ্যে আমরা কয়টা আনসার পেলাম? ফার্স্ট প্যারাগ্রাফে একটা আনসার পেয়েছি, সেকেন্ড প্যারাগ্রাফে একটা আনসার পেয়েছি 2 মার্কস, থার্ড প্যারাগ্রাফে এসে আমরা 2টা আনসার পেলাম, একটা এমসিকিউ এর আনসার পেলাম আর একটা লোকেটিং ইনফরমেশনের, ম্যাচিং ইনফরমেশনের আনসার পেলাম। পিটার ফ্লেমিং এর আনসারটা আমরা পেয়েছি, তাই না? একটা আনসার এখানে আসছে। তাহলে মোটামুটি আমাদের 4 মার্কস আনসার কিন্তু হয়ে গেছে। আসেন এবার আমরা পরের প্যারাগ্রাফে যাই। লেটস মুভ অন টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। এগেন এমসিকিউ যে প্রথমে তাকাই দেখতে পাচ্ছেন লেখা আছে ইন দ্য 4th প্যারাগ্রাফ। আমরা তো 4th প্যারাগ্রাফে আছি, তাই না? তাহলে যখন সরাসরি প্যারাগ্রাফের নাম লেখা থাকে তখন সেটা কি? দ্যাট ইজ আ জিস্ট এমসিকিউ। জিস্ট এমসিকিউ হলো রাইটার কি বোঝাতে চেয়েছেন, প্রথম প্যারাগ্রাফের মূল বিষয় কি, দ্বিতীয় প্যারাগ্রাফে কি লেখা হয়েছে, থার্ড প্যারাগ্রাফ, 4th প্যারাগ্রাফ, 6th প্যারাগ্রাফে কি বলা হয়েছে, মানে এটা একটা ফুল সামারি জানতে চাচ্ছে। দিস ইজ নট আ নর্মাল এমসিকিউ। নর্মালি আপনারা যেরকম এমসিকিউ করেন ব্যাপারটা এরকম না, আপনাকে একটু পুরোটা বুঝে, এটার ভাবার্থটা বুঝে আপনাকে আনসার করতে হবে। নর্মাল এমসিকিউ বা ফ্যাকচুয়াল এমসিকিউর চাইতে এটা একটু কি ডিফিকাল্ট। দিস ইজ দ্য বড় ভাই অফ এমসিকিউ। তাহলে এখানে কি বলছে আমরা একটু পড়ে দেখি। ইন দ্য 4th প্যারাগ্রাফ, 4th প্যারাগ্রাফে, আমরা 4th প্যারাগ্রাফে আসি। দ্য রাইটার রেফার্স টু এ গোল্ডেন এজ টু সাজেস্ট দ্যাট। এই যে এই গোল্ডেন এজ কথাটা রাইটার কেন বলেছেন, এটাই হচ্ছে প্রশ্ন।
চতুর্থ প্যারাগ্রাফে আমাদের লেখক এই গোল্ডেন এজ কথাটা কেন বললেন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। আসেন আমরা একটু পড়ি। ইন দিস বুক অ্যাবাউট দ্য এক্সপ্লোরেশন অফ দ্য আর্থস সারফেস, এটা একটা বইয়ের কথা বলছে, যে এই যে একটা বই, এই বইটাতে পৃথিবীর এক্সপ্লোরেশন নিয়ে আলোচনা হয়েছে। আই হ্যাভ কনফাইন্ড মাইসেলফ, কনফাইন্ড মানে নিজেকে সীমাবদ্ধ রাখা, কনফাইন করা মানে সীমাবদ্ধ রাখা। I have confined myself to those whose travel were real and who also aimed at more than personal discovery. তাহলে কল্পনাতে তো অনেকে অনেক জায়গায় এক্সপ্লোর করেছে, কিন্তু আমাদের লেখক বলতেছেন যে উনি যে বইটা লিখেছেন, ওনার বইটাতে উনি কাল্পনিক কোনো এক্সপ্লোরেশন নিয়ে কোনো কথা বলেন নাই। উনি বলছেন যে আমার বইতে যারা রিয়েলি এক্সপ্লোর করেছে, সত্যিকারের এক্সপ্লোরার যারা, বাস্তবে যারা এক্সপ্লোর করেছে, আমি তাদের ব্যাপারে কথা বলেছি। এবং যারা এক্সপ্লোর করেছে কিসের জন্য, কোনো একটা পার্সোনাল ডিসকভারির জন্য, নিজের একটা ডেভেলপমেন্ট, একটা গ্রোথের জন্য। বাট দ্যাট স্টিল লেফট মি উইথ অ্যানাদার প্রবলেম, কিন্তু তারপরেও এই বইটা দেখতে গিয়ে আমার আরেকটা সমস্যায় পড়তে হয়েছে। দ্য ওয়ার্ড এক্সপ্লোরার, এক্সপ্লোরার শব্দটা has become associated with a past era. এক্সপ্লোরার শুনলেই আমরা একটু অতীতের চলে যাই। ওই যে আমি এক্সপ্লোরার কথাটা বলার সময় আপনাদেরকে কাদের উদাহরণ দিয়েছি, ভাস্কো দা গামা, ইবনে বতুতার উদাহরণ দিয়েছি। তার মানে এক্সপ্লোরার কথাটা শুনলেই আমরা মনে করি যেটা অতীতে মানুষ জাহাজ নিয়ে সমুদ্রে যাইতো, এটা ছিল এক্সপ্লোরেশন। এটাকে আমরা অতীতের সাথে কি করে ফেলছি, মিলিয়ে ফেলছি, অ্যাসোসিয়েট করে ফেলেছি। We think back to a golden age, এই যে গোল্ডেন এজ কথাটা এসছে, গোল্ডেন এজ, আমরা সেই একটা গোল্ডেন এজের কথা চিন্তা করি, অ্যাজ ইফ এক্সপ্লোরেশন পিকড সামহাউ ইন দ্য 19th সেঞ্চুরি। যে আমরা মনে করি যে 19শের শতাব্দীতে, 19 শতকেই কি হয়েছিল, এক্সপ্লোরেশনটা অনেক পিক হয়েছিল। এটাও যারা রাইটিং এর ক্লাসে আছেন তারা জানেন যে পিক, এটা আমরা আমাদের গ্রাফে ব্যবহার করি। পিক মানে সর্বোচ্চতে পৌঁছানো, হাইয়েস্ট পয়েন্ট। তাহলে বলতেছে যে ব্যাপারটা এরকম না যে 19শ শতাব্দীতে এক্সপ্লোরেশন অনেক বেড়ে গিয়েছিল বা একটা গোল্ডেন এজ ছিল। অ্যাজ ইফ দ্য প্রসেস অফ ডিসকভারি ইজ নাও অন দ্য ডিক্লাইন, মানে আমাদের ধারণাটা এরকম যে এখন আর নতুন করে কিছু ডিসকভারি করার নাই, পৃথিবীর সব কিছু এক্সপ্লোর করা শেষ। দো দ্য ট্রুথ ইজ দ্যাট, যদিও সত্যিটা হলো যে উই হ্যাভ named only 1.5 million of this planet's species. We have named only 1.5 million of these planet species. এই প্ল্যানেটে যত প্রাণী আছে, যত প্রাণীর প্রজাতি আছে, তার মধ্যে মাত্র 1.5 মিলিয়ন, 1.5 মিলিয়ন স্পিসিসকে আমরা নামকরণ করতে পেরেছি। And there may be more than 10 million, তার মানে 10 মিলিয়ন প্রজাতির মধ্যে 10 মিলিয়ন ধরনের, 10 মিলিয়ন টাইপস অফ প্রাণী পৃথিবীতে আছে। আমরা মাত্র 1.5 মিলিয়ন প্রাণীর নামকরণ করতে পেরেছি, মানে প্রাণীকে ডিসকভার করতে পেরেছি। 1% আর কি, 10 মিলিয়নের মধ্যে 1 মিলিয়ন বা 1.5 মিলিয়ন আমরা খুঁজে পেয়েছি। এখনো আমাদের বাকি 9 মিলিয়ন বা 8.5 মিলিয়ন বাকি আছে। অ্যান্ড দ্যাটস নট ইনক্লুডিং ব্যাকটেরিয়া, এবং এছাড়া ব্যাকটেরিয়া তো আছেই, ওইটা ধরলে আরো বেশি হবে। We have studied only 5% of the species we know. আমরা যত স্পিসিস জানি তার মধ্যে মাত্র 5%কে আমরা স্টাডি করতে পেরেছি, 95% এখনো পারিনি। We have scarcely mapped the ocean floors. আমরা সমুদ্রের যে তলদেশ সেটার ম্যাপ এখনো তৈরি করতে পারিনি। And know even less about ourselves, এবং নিজেদের ব্যাপারে তো এখনো অনেক কিছু আমাদের জানার বাকি। We fully understand the workings of only 10% of our brains. আমাদের মস্তিষ্কের টোটাল যত কিছু হয় মস্তিষ্কের ভিতরে তার মাত্র 10% আমরা জানি। তার মানে এক্সপ্লোরেশন করা শেষ হয়ে গেছে, ব্যাপারটা এরকম না। আমরা ধরে নিই যে এক্সপ্লোরেশন মানে হলো সেই 19 শতকে যা হয়েছে সেটাই এক্সপ্লোরেশন, এখন আর কিছু বাকি নাই। বাট আসলে সিচুয়েশনটা সেটা না। তাহলে গোল্ডেন এজ বলতে আমরা যেটা মনে করি যে এক্সপ্লোরেশন মানেই হলো একটা গোল্ডেন এজ, 19 শতাব্দীতে মানুষজন এক্সপ্লোর করেছে, আমেরিকা আবিষ্কার হয়েছে, ইন্ডিয়া আবিষ্কার হয়েছে, কত কিছু ডিসকভার হয়েছে। বাট আসলে আমাদের এখনো অনেক কিছু জানার বাকি আছে। এই যে সামারিটা আমরা করলাম, একটা জিস্ট বের করলাম, এটার উপর ভিত্তি করে এখন আমরা এমসিকিউটা আনসার করার চেষ্টা করব। দেখেন, হোয়াট ডু ইউ থিঙ্ক, হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক ইজ দ্য রাইট অপশন?
সবাই একটু দেখি কি কি আছে। প্রথম অপশন, the amount of useful information produced by exploration has decreased. এক্সপ্লোরেশন থেকে আমরা যে ইউজফুল ইনফরমেশন পাই সেটা কমে গেছে। অপশন বি তে বলেছে fewer people are interested in exploring than in the 19th century. 19 শতাব্দীতে যত মানুষ এক্সপ্লোরেশন করার ব্যাপারে আগ্রহী ছিল, এখন আর তত মানুষ এক্সপ্লোরেশনের ব্যাপারে আগ্রহী নাই। সিতে বলছে রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং। আধুনিক সময়ে যেসব ডেভেলপমেন্ট হয়েছে এই কারণে এক্সপ্লোরেশনটা এখন আর আগের মতো এক্সাইটিং নাই। ডিতে বলেছে উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি, রাইট? আচ্ছা, এই যে এখানে একটু বেশি আসছে, এটা বাদ দিয়ে দেন, forget this one। তাহলে এই পর্যন্ত, কমা ফুল স্টপ পর্যন্ত। উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। এ বি সি এবং ডি এই চারটা অপশনের মধ্যে হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক ইজ দ্য রাইট অপশন? সবাইকে আনসার করতে হবে। রাইট দ্য রাইট আনসার। অনেকে বলছে ট্রিপল এ, অনেকে বলছে ডি, অনেকে বলছে বি। এ বি ডি, আচ্ছা ডি এবং বি এর দুটো আনসার পেয়েছি এ পর্যন্ত। সবাইকে আনসার করতে হবে, এভরি সিঙ্গেল ওয়ান অফ ইউ। ডি এর উপরে ভোট পড়তেছে এখনো, একজন বা দুইজন মনে হয় এ বা বি বলেছে, বাকিরা সবাই কিন্তু এখনো ডিতে ভোট দিতেছে। সো জিস্ট এমসিকিউ খুব মজার, কিন্তু জিস্ট এমসিকিউ আনসার করতে হলে আপনাকে প্যাসেজ বুঝতে হবে। ওই যে আমি একটা কিওয়ার্ড বের করলাম, গোল্ডেন কি যেন, গোল্ডেন এরা বা কিছু একটা ছিল, এখানে কি ছিল, গোল্ডেন এইজ, গোল্ডেন এজ ছিল। তো গোল্ডেন এজ পেলেই কি আনসার হয়ে যাচ্ছে? না, গোল্ডেন এজ পেলেই আনসার হচ্ছে না। গোল্ডেন এজ পাওয়ার পরে আবার পুরো জিনিসটা পড়ে বুঝে আনসার করতে হচ্ছে। সামারি না বুঝলে আপনি আনসার করতে পারবেন না জিস্ট এমসিকিউতে। দেখি আপনাদের আনসারগুলো, আপনারা কি লিখেছেন দেখি, আর কে কি লিখতেছেন। ডি লিখতেছে, অনেকে ডি লিখেছে, বিও লিখেছে, এও লিখেছে। আচ্ছা ঠিক আছে, প্রসেস অফ এলিমিনেশন করি তাহলে। দ্য অ্যামাউন্ট অফ ইউজফুল ইনফরমেশন প্রডিউসড বাই এক্সপ্লোরেশন হ্যাজ ডিক্রিজ, অ্যাবসলিউটলি রং। এক্সপ্লোরেশনের থেকে ইউজফুল ইনফরমেশন এখন পাওয়া যাচ্ছে না আগের মতো, এরকম কোনো কথা প্যাসেজে নাই। বরং উল্টাটাই বোঝানো হয়েছে যে এখনো আমরা অনেক কিছু জানার বাকি, এক্সপ্লোরেশন থেকে আমরা এখনো অনেক কিছু জানার বাকি, এরকম বলছে। অপশন এর যে মিনিংটা সেটা প্যাসেজে তো নাই, বরং তার উল্টা কথা আছে, তাহলে এটা হবে না। বিতে কি বলেছে, ফিউয়ার পিপল আর ইন্টারেস্টেড ইন এক্সপ্লোরিং দেন ইন দ্য 19th সেঞ্চুরি, এরকম কোনো কথা বলেনি। 1900 শতাব্দীর সাথে বর্তমান সময়ের মানুষের কোনো তুলনা, কোনো কম্প্যারিজন এই প্যারাগ্রাফে নাই। সিতে বলছে রিসেন্ট ডেভেলপমেন্টস হ্যাভ মেড এক্সপ্লোরেশন লেস এক্সাইটিং, বর্তমানে ডেভেলপমেন্টের কারণে এক্সপ্লোরেশনটা আগের মতো এক্সাইটিং নাই, এই কথাটাও প্যাসেজে নাই। এক্সপ্লোরেশন এক্সাইটিং নাকি এক্সপ্লোরেশন এখন বোরিং হয়ে গেছে, এরকম কোনো কথা বলা হয়নি। বলা হয়েছে যে আমরা যে চিন্তা করি যে গোল্ডেন এজ মানে হলো 19 শতাব্দী, তখনই সব ডিসকভারি হয়েছে, এখন ডিসকভারি ডিক্লাইন করেছে, এই ব্যাপারটা আসলে ঠিক না। এই যে কথাটা বলছিল, দ্য ট্রুথ ইজ দ্যাট, সত্যিটা হলো ভিন্ন, যে এখনো আমাদের অনেক কিছু কি আছে জানার বাকি আছে। রাইট অপশন ডি হবে। উই আর রং টু থিঙ্ক দ্যাট এক্সপ্লোরেশন ইজ নো লঙ্গার নেসেসারি। এই যে আমরা চিন্তা করি যে এক্সপ্লোরেশন যা হওয়ার হয়ে গেছে, আর এক্সপ্লোরেশনের কিছু বাকি নাই, দিস ইজ ইনকারেক্ট। এখনো আমরা অনেক কিছু জানা বাকি, মাত্র 5% স্পিসিস নিয়ে আমাদের গবেষণা হয়েছে, এখনো 95% আমাদের বাকি আছে। তো যারা ডি দিয়েছিলেন রাইট আনসার করেছেন, আর যারা অন্য আনসার করেছিলেন, এ দিয়েছিলেন যারা বা সি দিয়েছিলেন, ভুল আনসার হয়েছে। তাহলে এই প্যারাগ্রাফে আমরা দুটো আনসার পেলাম, উই গট টু আনসার্স, তাই না? এখানে না এমসিকিউ পেয়েছি, এখনো তো আমরা লোকেটিং ইনফরমেশন করি নাই, তাই না? আসেন লোকেটিং ইনফরমেশন করে দেখি। এখানে তো কোনো নাম পাইলাম না, পাইছি কি? পিটার, কি কি নাম ছিল? পিটার, র্যান, ক্রিস, রবিন, উইলফ্রেড, না এখানে এরকম কোনো নাম নাই। তাহলে আমরা পরের প্যারাগ্রাফে চলে যাই। লেটস গো টু দ্য নেক্সট প্যারাগ্রাফ। আমরা চতুর্থ প্যারাগ্রাফের পরে পঞ্চম প্যারাগ্রাফে আসছি। দেখেন তো এই প্যারাগ্রাফে কোনো নাম আছে কিনা, লেটস সি ইফ ইউ ক্যান ফাইন্ড এনি নেমস। আমি একটা নাম পাচ্ছি, প্রথম সেন্টেন্সে আছে র্যান পেনিস, র্যানের নামটা পাওয়া গেছে এখানে। আর কোনো নাম আছে কিনা দেখেন তো।
Is there any other names in this paragraph? ঝটপট। হ্যাঁ, র্যানের নাম পাইছি। আর কোন নাম পাইছেন? আর কি আছে? আর কোনটা আছে? 4টা নাম আছে, 5টা নাম আছে এখানে। পিটার, র্যান, ক্রিস, রবিন এবং উইলফ্রেড। ক্রিস, হ্যাঁ, ক্রিসের নাম আছে। ওই যে ক্রিস বনিংটন, তাই না? মিস্টার ক্রিস, হ্যাঁ, ক্রিসের নাম আছে। ক্রিসের নাম পেয়েছি। এই যে। আর কোন নাম আছে? Is there any other names? রবিন, হ্যাঁ, রবিনের নামটাও আছে কিন্তু। এই যে রবিন, মিস্টার রবিনের নামও এখানে আছে। তাহলে র্যানের নাম আছে, ক্রিসের নাম আছে, রবিনের নাম আছে। উইলফ্রেড আছে কি? উইলফ্রেড দেখেন তো। উইলফ্রেড, ইয়েস, এক্স্যাক্টলি। উইলফ্রেডের নামও এখানে আছে। এই যে উইলফ্রেড, সবগুলো নাম এখানে চলে আসছে। তার মানে এই প্যারাগ্রাফে আমাদের বাকি আনসারগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, যেহেতু সবগুলো নাম এখানে আছে। তাহলে আসেন আমরা একটা একটা করে সলভ করি। Here is how some of today's explorers define the world. বলতেছে যে এক্সপ্লোরার বলতে কি বোঝায়। Here is how some of today's explorers define the world. বর্তমানের যারা এক্সপ্লোরার তারা এক্সপ্লোরার শব্দটাকে কিভাবে সংজ্ঞায়িত করেন। মিস্টার রন ডাবড দ্য গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার। ডাবড মানে তার উপাধি, ডাবড মানে কাউকে খেতাব দেওয়া। র্যানকে বলা হয় যে গ্রেটেস্ট লিভিং এক্সপ্লোরার, এই খেতাব দেওয়া হয়েছে তাকে। সে কি বলছে? An explorer is someone who has done something that no human has done before. উনি বলছেন একজন এক্সপ্লোরার, যে ইনভার্টেড কমা আছে পাইছেন, এই যে ইনভার্টেড কমা। An explorer is someone, এক্সপ্লোরার হলো এমন একজন মানুষ, who has done something, যে কিছু একটা করছে, that no human has done before, যেটা অন্য আগে কেউ করে নাই। And also done something scientifically useful, এবং তার যে কাজটা সেটা বৈজ্ঞানিকের মানে বিজ্ঞানের জন্য উপকারী বা ইউজফুল। এই কথাটা কে বলছে? র্যান বলছে। তাহলে দেখেন তো র্যানের সাথে কোনটা মিলতেছে? হুইচ ওয়ান? র্যানের সাথে এই যে র্যান যে কথাটা বলল, এই কথাটার সাথে কোন কথাটা ম্যাচ করতেছে দেখেন তো। এ বি সি ডি, আপনারা আনসার করেন। রাইট ইউর আনসার। একের মধ্যে কি বলছে যে হি রেফার্ড টু দ্য রেলিভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট। ট্রান্সপোর্ট নিয়ে তো কোনো কথা পাই নাই। দুইটা বলতেছে যে হি ডিসক্রাইবড ফিলিংস, এটা আনসার করে ফেলছি আমরা, তাই না? এটা অলরেডি পিটার, এ আনসার হয়ে গেছে এটা। আচ্ছা, তারপরে 3 কি বলছে? হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। স্পেসিফিক কোনো ব্যক্তি বা কোনো জাতির নাম আমরা এখানে পাই নাই, গ্রুপ অফ পিপলের নাম পাই নাই এখনো র্যানের কথায়। He did not consider learning about oneself an essential part of exploration. নিজের ব্যাপারে জানাকে সে এসেনশিয়াল মনে করে নাই। কি মনে করে নাই সেটা নিয়ে তো কিছু পাইলাম না। সে বলছে যে এক্সপ্লোরার হলো এমন একজন মানুষ যে এমন কিছু করতেছে যেটা অন্যরা করতে পারবে না এবং এটা সায়েন্সের জন্য উপকারী হবে। আচ্ছা, He defined exploration as being both unique and of value to others. সে বলতেছে যে এটা খুব ইউনিক। ইউনিক মানে কি? যেটা আলাদা, অন্যরা যেটা করতে পারে না, তাই না? মানে সামথিং দ্যাট আদার্স ডিড নট ডু, এটা হচ্ছে ইউনিক। ইউনিক মানে হলো এক্সপ্লোরার ইজ সামওয়ান হু হ্যাজ ডান সামথিং দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান বিফোর। তাহলে যে কাজটা অন্য কেউ করতে পারে নাই সেটা আপনি করেছেন, তার মানে আপনি ইউনিক কোনো একটা কাজ করেছেন, আনকমন কোনো একটা কাজ করেছেন, এবং এটা সায়েন্টিফিক্যালি ইউজফুল, তার মানে সায়েন্সের জন্য ভালো, মানে অন্যদের জন্য উপকার হবে, তাই না? সায়েন্সের জন্য ভালো মানে কি? ইট ব্রিংস ভ্যালু ফর আদার্স, সায়েন্টিস্টদের জন্য। তাহলে নাম্বার 5 আমরা দিতে পারি র্যান। তাহলে 5-এর উত্তরে আমরা বি লিখে দিলাম। ইউনিক মানে কি? ওই যে হ্যাজ ডান সামথিং দ্যাট নো হিউম্যান হ্যাজ ডান বিফোর, এই জন্য। আচ্ছা, ক্রিস কি বলছে দেখেন। ক্রিস এই ব্যক্তি, সে কি? আ লিডিং মাউন্টেনিয়ার, সে পাহাড়ে চড়ে, মাউন্টেন ক্লাইম্ব করে। ফেল্ট এক্সপ্লোরেশন ওয়াজ টু বি ফাউন্ড ইন দ্য অ্যাক্ট অফ ফিজিক্যালি টাচিং দ্য আননোন। উনি বলতেছেন যে এক্সপ্লোরেশন মানে হলো নিজে হাতে কোনো কিছুকে টাচ করা। ইনভার্টেড কমা এখান থেকে শুরু। ইউ হ্যাভ টু হ্যাভ গন সামওয়্যার নিউ। আপনাকে অবশ্যই নতুন কোনো একটা জায়গায় যেতে হবে যেখানে অন্য কেউ যায় নাই, এরকম কোথাও যাইতে হবে।
তাহলে আপনি এক্সপ্লোরার হইলেন। ফিজিক্যালি আপনি কিছু একটা টাচ করবেন, তাহলে আপনি এক্সপ্লোরার হবেন। তাহলে দেখেন যে ক্রিসের সাথে কোনো কিছুকে মেলানো যাচ্ছে কিনা। ফিজিক্যালি নিজের হাতে কোনো কিছুকে টাচ করা। ট্রান্সপোর্ট নিয়ে কোনো কথা পাই নাই। 2 এর আনসার দিয়ে ফেলছি, 5 এর আনসার দিয়ে ফেলছি। 3 এ বলছে যে কোনো একটা স্পেসিফিক গ্রুপ অফ এর মানুষের বেনিফিটের জন্য কিছু করা। বেনিফিট নিয়ে সে কিছু বলেন, সে বলছে নিজে কোনো কিছু হাতে ধরতে হবে। He did not consider learning about oneself an essential part of exploration. নিজের ব্যাপারে জানাকে সে এক্সপ্লোরেশন মনে করে না। নেগেটিভ কোনো কথা তো এখনো পাইলাম না, যে মনে করে না এরকম কোনো কথা তো দেখলাম না। আপনাদের কি মনে হয়? হোয়াট ডু ইউ থিঙ্ক? আপনাদের একটু কমেন্টগুলো দেখি। ডু ইউ থিঙ্ক যেখানে ক্রিসের সাথে কোনো কিছু মেলানো যাচ্ছে? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাকে জানান কমেন্টে। ক্রিস বলছিল যে এক্সপ্লোরেশন মানে হচ্ছে আপনি ফিজিক্যালি কোনো জায়গায় গেছেন, আপনি নিজের হাতে কোনো কিছু ধরেছেন, টাচ করেছেন, নতুন কোথাও গেছেন, তাহলে সেটাকে এক্সপ্লোরেশন বলা যাবে। এরকম কোনো কথা কি মিলল? একটু কমেন্টে লেখেন তো। নাই, তাই না? হ্যাঁ, আপনারাও আমার সাথে একমত হয়েছেন, থ্যাংক ইউ। তাহলে এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না, আমার মনে হচ্ছে নাই। তাহলে ক্রিস নিয়ে কোনো কথা এখানে পাচ্ছি না, যদি পরে পাই তাহলে দিব। তারপরের কার নাম আছে? রবিন। রবিন কি বলছে? রবিন বলতেছে সে কি এ ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল্ড ট্রাইবাল পিপল। আচ্ছা দেখেন, সে হচ্ছে একটা ক্যাম্পেইনার অন বিহাফ অফ রিমোট সো কল্ড ট্রাইবাল পিপল। এই যে মিস্টার রবিন, সে হচ্ছে ট্রাইবাল মানে উপজাতি মানুষের পক্ষে কথা বলে, উপজাতি মানুষের পক্ষে সে ক্যাম্পেইন করে। সে কি বলছে? এ ট্রাভেলার সিম্পলি রেকর্ডস ইনফরমেশন অ্যাবাউট সাম ফার অফ ওয়ার্ল্ড। একজন ট্রাভেলার কি করে? দূরের কোনো জায়গার খুব মানে রিমোট কোনো এরিয়ার ইনফরমেশনটাকে লিপিবদ্ধ করে অ্যান্ড রিপোর্টস ব্যাক, এবং সেটা মানুষকে জানায়। বাট অ্যান এক্সপ্লোরার চেঞ্জেস দ্য ওয়ার্ল্ড। একজন এক্সপ্লোরার কি করে? পুরো পৃথিবীটাকে বদলে দিতে পারে। এই কথাটা বলছে কে? মিস্টার রবিন। সে একজন ক্যাম্পেইনার যে হচ্ছে ট্রাইবাল পিপলের পক্ষে কথা বলে। তবে দেখেন 1, 3 এবং 4 তিনটা অপশন আছে, কোনটা আপনাদের কাছে কারেক্ট মনে হচ্ছে? হুইচ ওয়ান ডু ইউ থিঙ্ক? মিস্টার রবিন। রবিন হচ্ছে ডি, তাই না? অপশন ডি কত নাম্বার প্রশ্নের জন্য আপনাদের মনে হচ্ছে? 3 এর জন্য না? অনেকে 3 বলছে, রাইট, এক্স্যাক্টলি। হি ওয়ার্কড ফর দ্য বেনিফিট অফ স্পেসিফিক গ্রুপ অফ পিপল। ওই যে বললো ট্রাইবাল পিপলের পক্ষে সে কাজ করতেছে, তাই না? তাহলে 3 এর আনসার পেয়ে গেলাম আমরা। 3 এর আনসারটা হবে ডি, রবিন। ওকে, আর কার নাম আছে? উইলফ্রেড। উইলফ্রেড কি বলছে? হু ক্রসড অ্যারাবিয়াস এমটি কোয়ার্টার। আচ্ছা, আরবের এমটি কোয়ার্টার একটা মরুভূমি, এমটি কোয়ার্টার বিশাল একটা মরুভূমি, এটা স্পেস, ওইটাকে সে ক্রস করেছে ইন 1946 and belongs to an era of unmechanized travel। মানে 1946 সালে তো কি ছিল না, অত বেশি গাড়ি টাড়ি বা এসব ছিল না। তো সে এমন একটা যুগের লোক মিস্টার উইলফ্রেড যে তখন ট্রাভেলটা আনমেকানাইজ ছিল, মানে হয়তো আপনাকে ঘোড়া বা উট এই ধরনের প্রাণী ব্যবহার করতে হতো, গাড়িটা নিয়ে যাওয়ার সুযোগ ছিল না। নাও লস্ট টু দ্য রেস্ট অফ আস, এবং এখন ওইভাবে আমরা আর কেউ ট্রাভেল করি না। ইনভার্টেড কমা এখান থেকে শুরু। ইফ আই হ্যাড গন অ্যাক্রস বাই ক্যামেল when I could have gone by car, it would have been a stunt। সে বলতেছে যে যদি এরকম হইতো যে গাড়ি নিয়ে যাওয়া যায়, হ্যাঁ গাড়ি নিয়ে যাওয়া যায়, কিন্তু আপনি গাড়ি নিয়ে যাচ্ছেন না, আপনি উঠে করে যাচ্ছেন, তাহলে এটা কি হতো? একটা স্টান্ট হইতো, যে আপনি জাস্ট লোক দেখানো। স্টান্ট মানে মানুষকে চমক দেখানোর জন্য কোনো কিছু করা। তো সে বলতেছে যে যদি এরকম হইতো যে গাড়ি থাকতেও আমি ক্যামেল দিয়ে গেছি, তাহলে এটা একটা স্টান্ট হইতো। আর সে যখন গেছে 1946 সালে, তখন আসলে কি আনমেকানাইজড এরা ছিল, তখন ট্রাভেল ওই গাড়ি নিয়ে ওইভাবে মরুভূমিতে ট্রাভেল করার সুযোগ ছিল না। তাহলে 1 এবং 4 দুটো অপশন আছে এখানে, তাই না? রবিনের যে কথাটা আছে, আমাদের প্রশ্ন কিন্তু দুটো আছে এখানে, 1 এবং 4। 1 নাম্বার কি বলছে? হি রেফার্ড টু দ্য রেলিভেন্স অফ দ্য ফর্ম অফ ট্রান্সপোর্ট ইউজড। ট্রান্সপোর্ট নিয়ে তো কথা বলছে, তাই না? ওই যে আনমেকানাইজ ট্রাভেল, গাড়ি ছিল না, তার মানে ট্রান্সপোর্ট নিয়ে কথা হয়েছে। তাহলে নাম্বার 1 উইলফ্রেড, ট্রান্সপোর্ট
সে ট্রান্সপোর্টের রেলিভেন্স নিয়ে কথা বলছে। আর কি আছে? He did not consider learning about oneself an essential part of exploration. আচ্ছা, এই কথাটা কি এখানে বলছে? আর to him exploration meant bringing back information from a remote place regardless of any great self discovery. regardless মানে কি? হোক আর না হোক। সেলফ ডিসকভারি মানে এই যে বললো লার্নিং অ্যাবাউট ওয়ান সেলফ, নিজের ব্যাপারে জানা, নিজেকে জানা, এটাই হচ্ছে সেলফ ডিসকভারি। তাহলে মিস্টার উইলফ্রেড বলছে যে এক্সপ্লোরেশন মানে হলো যে আপনি নতুন ইনফরমেশন আনবেন। আপনার ব্যক্তিগত কোনো যদি সেলফ ডিসকভারি, নিজের ব্যাপারে যদি আপনি কোনো কিছু নাও জানতে পারেন, কোনো নতুন ইনফরমেশন আসলেই সেটা এক্সপ্লোরেশন হবে। তার মানে নিজের ব্যাপারে জানা বা সেলফ ডিসকভারিটাকে সে খুব একটা কি করতেছে না, ইম্পর্টেন্ট দিচ্ছে না। সে বলছে রিগার্ডলেস, যদি আপনার ব্যাপারে আপনি জানতে নাও পারেন, আপনি নতুন ইনফরমেশন এনে দিলেই এটা কি হবে, একটা সফল এক্সপ্লোরেশন হবে। তাহলে নাম্বার 4 ইজ অলসো সামথিং উইলফ্রেড স্যাড। উইলফ্রেডের যে কথাটা সেটার সাথে আমরা 4 নাম্বারটাকে মেলাতে পারছি। তাহলে এখানে যে নোটা বেনিটা ছিল, ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, একটা লেটার আমি 2বার ইউজ করতে পারবো। আমরা কিন্তু 1-এর জন্য ই দিলাম, 4-এর জন্য ই দিলাম, মানে একই লেটার 2বার ব্যবহার করা গেল। ঠিক আছে? তাহলে এই প্যারাগ্রাফে 5 নাম্বার প্যারাগ্রাফে এসে আমরা কিন্তু সবগুলো আনসার পেয়ে গেছি। একটা প্যারাগ্রাফে সবগুলো আনসার পেয়ে গেছি। এটা সবসময় যে আপনারা পাবেন তা না, এই পার্টিকুলার প্যাসেজে পেয়েছেন, অন্য প্যাসেজে নাও পেতে পারেন। অন্য প্যাসেজে হয়তো 2-3টা প্যারাগ্রাফে ছড়িয়ে ছিটিয়ে থাকবে, এই পার্টিকুলার প্যারাগ্রাফে একটা প্যারাগ্রাফে ওরা দিয়ে দিছে। এই প্যাসেজে আর মাত্র 2টা প্যারাগ্রাফ বাকি আছে, অনলি 2 প্যারাগ্রাফস আর রিমেইনিং। এটা হচ্ছে 6 নাম্বার প্যারাগ্রাফ নাম্বার 6। কি লেখা আছে? প্যারাগ্রাফ নাম্বার 6 এ লেখা আছে যে ইন দ্য 6th প্যারাগ্রাফ, একটা এমসিকিউ আছে 6 নাম্বার প্যারাগ্রাফে, ইন দ্য 6th প্যারাগ্রাফ, 6ষ্ঠ প্যারাগ্রাফে, when discussing the definition of exploration, the writer argues that, এই প্যারাগ্রাফ, এটা 6 নাম্বার প্যারা, 6ষ্ঠ প্যারাগ্রাফে যখন এক্সপ্লোরেশনের সংজ্ঞা নিয়ে কথা হচ্ছিল, তখন আমাদের লেখক কি দাবি করেছেন? আর্গু মানে দাবি করা। লেখক কি দাবি করেছেন দেখি আমরা। each definition is slightly different. এই যে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কথা বললো, তাই না? সবাই এক্সপ্লোরেশনের ডেফিনিশন দিল, এক একটা এক এক রকম, and tends to reflect the field of endeavor of each pioneer. এবং তারা যে যার পার্সপেক্টিভ থেকে, যে যেই ফিল্ডে, যে এরিয়াতে তারা কাজ করছে সেই দিক থেকে তারা সংজ্ঞা দিয়েছে। It was the same whoever I asked. It was the same whoever I asked. আমি যাকে জিজ্ঞাসা করেছি ব্যাপারটা একই ছিল। The prominent historian would say exploration was a thing of the past. The cutting-edge scientist would say it was the present, and so on. তার মানে যাকে জিজ্ঞাসা করতেছি সে তার পার্সপেক্টিভ থেকে কথা বলছে। They each set their own particular criteria. তারা সবাই নিজেদের একটা ক্রাইটেরিয়া সেট করছে। The common factor in their approach being that they all had, unlike many of us who simply enjoy travel or discovering new things, both a very definitive objective from the outset and also a desire to record their findings. অনেক বড় একটা সেন্টেন্স, কিন্তু এই দে থেকে শুরু হয়েছে, এখানে শেষ। আবার ব্যাখ্যা করি সেন্টেন্সটা, আপনাদেরকে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি। They each set their own particular criteria. তারা সবাই নিজেদের ক্রাইটেরিয়াটাকে সেট করতেছে। The common factor in their approach being that, তাদের যে কমন ফ্যাক্টর, মানে সবাই তো আলাদা আলাদা সংজ্ঞা দিয়েছে, কিন্তু একটা জায়গাতে তাদের সবার একটা কমন ফ্যাক্টর আছে, মিলে গেছে একটা জায়গায়। সেটা কি? এরপরে দেখেন একটা কমা আছে এখানে, তাই না? এই যে কমা এবং এই যে আরেকটা কমা, দুটা কমা, এই দুটা কমার মাঝখানের জিনিসটাকে আপনারা একটা এক্সট্রা ইনফরমেশন ধরে নেবেন। এটা ব্রেকেটের মতো কাজ করে। দিস ইজ কল্ড এ ডাবল কমা সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, এক্সকিউজ মি। ডাবল কমা সেন্টেন্স স্ট্রাকচারটা খুব মজার। ডাবল কমা সেন্টেন্স স্ট্রাকচার হলো যে আমি একটা এক্সট্রা ইনফরমেশন ব্রেকেটের মধ্যে না দিয়ে কমা দিয়ে বাক্যের ভিতরে ঢুকাই দিলাম। তাহলে কি হয়? বাক্যের সাবজেক্ট এক কোণায় পড়ে যায়, বাক্যের ভার্ব আরেক কোণায় চলে যায়। তখন আমরা সেন্টেন্সটা একসাথে করে বুঝতে একটু কষ্ট হয় অর্থটা।
এ কারণে এরকম লম্বা সেন্টেন্সে যদি দুটা কমা থাকে বা দুটা হাইফেন থাকে, ওই মাঝখানের জায়গাটাকে আপনারা বাদ দিয়ে চিন্তা করবেন, তাহলে সেন্টেন্সটা আপনাদের জন্য ছোট হবে, বুঝতে সুবিধা হবে। কি বলেছে সেন্টেন্সটা, এখন দেখেন কত ছোট হয়ে গেছে বাক্যটা। বাক্যটা এখন অনেক কি হয়েছে, শর্ট হয়েছে। দ্য কমন ফ্যাক্টর ইন দেয়ার অ্যাপ্রোচ বিইং দ্যাট, তাদের কথার মধ্যে কমন ফ্যাক্টরটা হলো যে দে অল হ্যাড, এই যে হ্যাড, দে অল হ্যাড, তারপরে চলে আসছে এখানে, দে অল হ্যাড বোথ আ ভেরি ডেফিনিটিভ, সরি definite, not definitive, they all had a very definite objective from the outset and also a desire to record their findings. এই দুটা জিনিস কমন ছিল, দুটা জিনিস কমন ছিল। একটা হচ্ছে তাদের সবারই উদ্দেশ্যটা ছিল খুব ক্লিয়ার, ডেফিনিট একটা উদ্দেশ্য, অবজেক্টিভ মানে কি, উদ্দেশ্য থাকা। তাদের উদ্দেশ্যটা ক্লিয়ার ছিল এবং তারা নতুন জিনিসটাকে লিপিবদ্ধ করবে বা রেকর্ড করবে, এটার ইচ্ছা ছিল। খুবই সহজ একটা বাক্য, কিন্তু দেখেন কেমন পেঁচাইছে বাক্যটাকে, মাঝখানে কমা দিয়ে বিশাল একটা বড় করে ফেলছে। মূল কথাটা হচ্ছে যে এক একজনকে এক একভাবে জিজ্ঞাসা করলে এক এক উত্তর দিচ্ছে, কিন্তু যারা এক্সপ্লোর করেছে তাদের সবার দুটা জিনিস কমন, দুটা ফ্যাক্টর আছে যেটা কমন। একটা হলো ওরা যখন কোনো কিছু শুরু করেছে, আউটসেট করেছে, স্টার্ট করেছে তাদের এক্সপ্লোরেশনটা, ওদের একটা উদ্দেশ্য ছিল, ক্লিয়ার একটা উদ্দেশ্য ছিল, এই কারণে আমি এক্সপ্লোর করতেছি। আর দ্বিতীয়টা হচ্ছে তারা যা কিছু জানতে পেরেছে সেটাকে তারা কি করেছে, রেকর্ড করেছে, লিপিবদ্ধ করেছে, ইনফরমেশনটাকে কালেক্ট করেছে। এটা হচ্ছে যারা রিয়েল এক্সপ্লোরার তাদের কমন ফ্যাক্টর। এখন কমার মাঝখানের অংশটাতে কি লিখছে, আনলাইক মেনি অফ আস হু সিম্পলি এনজয় ট্রাভেল অ্যান্ড ডিসকভারিং নিউ থিংস। আনলাইক মানে এই কাজটা আমাদের সাথে মেলে না। আপনি যখন কোনো জায়গায় ঘুরতে যান, বেড়াতে যান, ট্রাভেল করতে যান, তখন কি আপনি যাওয়ার আগে চিন্তা করেন আমি ট্রাভেল করতে যাচ্ছি এই জিনিসটা জানার জন্য, এটা আবিষ্কার করার জন্য, অথবা এখান থেকে যা কিছু দেখে আসে সব আমি লিখবো, একটা রিপোর্ট বানাবো, পাবলিশ করবো, রাইট? এটা তো আমরা করি না। উই গো দেয়ার ফর আওয়ার এনজয়মেন্ট। তো তাদের সাথে আমাদের ডিফারেন্সটা কি, ওরা যখন এক্সপ্লোর করে দে হ্যাভ এ স্পেসিফিক গোল, অবজেক্টিভ, অ্যান্ড দে ওয়ান্ট টু রিপোর্ট এভরিথিং, কালেক্ট ইনফরমেশন। when we go to travel we just want to be entertained, we just want to have fun. তাহলে লেখক কি দাবি করেছেন 6 নম্বর প্যারাগ্রাফে, যখন সে এক্সপ্লোরেশনের ডেফিনিশন নিয়ে কথা বলতেছিল, তখন আমাদের লেখক কোন জিনিসটা দাবি করেছে? আনসার করেন, গো অ্যাহেড। What do you think is the right answer? What do you think is the right answer? Okay, অনেকে বলছে ডি। ওকে, সবাইকে আনসার করতে হবে, এভরিবডি নিডস টু আনসার। অনেকে বলছে এ, আচ্ছা, অনেকে এ বলছে, অনেকে ডি বলছে। What do you think? কি মনে হয়? ডি এবং ই এই দুটোই আনসার পাচ্ছি বেশি। ইন মোস্ট কেসেসে ডি এবং ই পাচ্ছি আনসার। আচ্ছা, দেখি আর কোনো আনসার আছে কিনা। ডি এবং ই বলে যাচ্ছে সবাই। ওকে, যেহেতু ডি আর ই বলতেছেন, তাহলে এই দুটোকে কনসিডার করে দেখি আপনাদের আনসার কারেক্ট হয়েছে কিনা। ডিতে কি বলছে? ডিতে বলতেছে যে হিস্টোরিয়ানস অ্যান্ড সায়েন্টিস্ট হ্যাভ মোর ভ্যালিড ডেফিনিশনস দেন দ্য জেনারেল পাবলিক। সাধারণ মানুষের চেয়ে হিস্টোরিয়ান এবং সায়েন্টিস্টদের কি আছে, মোর ভ্যালিড ডেফিনিশন আছে, তাদের ডেফিনিশনটা অনেক বেশি ভ্যালিড। আচ্ছা, এটা বলতেছেন। আর কোনটা বললেন? আরেকটা আনসার কি করলেন আপনারা? ই, তাই না? ই করেছেন মনে হয় আনসার। ই তো নাই, সরি, এখানে তো ই অপশন নাই। ডি ছাড়া মনে হয় আর কোনো আনসার আসে নাই তাহলে এখানে, তাই না? ডি ছাড়া কি আর কোনো আনসার আছে কারো? কমেন্টে লেখেন তো। এনিথিং এলস? এতে কি বলেছে? পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট। প্রফেশনাল ইন্টারেস্ট, প্রফেশন নিয়ে কি কোনো কথা আমরা পাইলাম এখানে? প্রফেশন
প্রফেশন নিয়ে কোনো কথা আমরা এখানে পাইনি, তাই না? নাথিং অ্যাবাউট প্রফেশন। একজন এ বলেছে, আচ্ছা একজন সি বলেছে, একজন ডি বলেছে। ওকে, তাহলে আমরা কি আসলে অন্য আর কিছু পাই নাই? প্রফেশন নিয়ে কি আমরা কিছু পাই নাই? এ কি বাদ দিয়ে দিচ্ছেন আপনারা? হোয়াট ডু থিঙ্ক? দেখি আপনাদের অপশন আনসারগুলো পড়ে দেখি। সবাই আনসার করার চেষ্টা করেন, ট্রাই টু আনসার এভরিওয়ান। হোয়াট ডু থিঙ্ক? লজিকটা কি আসলে? কোন সেন্টেন্সটা পড়ে আসলে আপনি আনসার করতেছেন? হুইচ সেন্টেন্স is encouraging you to say that it is number A or number B or number C? People tend to relate exploration to their own professional interest. মানুষ তাদের নিজেদের প্রফেশনাল ইন্টারেস্ট থেকে এক্সপ্লোরেশনটার ব্যাখ্যা করে। একজন যে ওই যে বলছিল যে টেন্ড টু রিফ্লেক্ট দ্য ফিল্ড অফ এন্ডেভার অফ ইচ পায়োনিয়ার, তাদের নিজেদের যে ফিল্ড মানে হলো তাদের প্রফেশন, সেই প্রফেশনের উপর ভিত্তি করে তারা আনসার করার চেষ্টা করে। আচ্ছা, বিতে বলছে সার্টেন পিপল আর লাইকলি টু মিসআন্ডারস্ট্যান্ড দ্য নেচার অফ এক্সপ্লোরেশন। মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে কোনো কথা নাই, বি নাম্বারটাকে আমরা এলিমিনেট করে দিতে পারছি। এলিমিনেট বি, বিকজ মিসআন্ডারস্ট্যান্ডিং নিয়ে কোনো কথা এখানে আসে নাই। সিতে বলছে দ্য জেনারেলি অ্যাকসেপ্টেড ডেফিনিশন হ্যাজ চেঞ্জড ওভার টাইম। ডেফিনিশন যেটা জেনারেলি অ্যাকসেপ্টেড ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, এরকম কোনো কথাও আমরা পাইনি। কোনো অ্যাকসেপ্টেড ডেফিনিশনের কথা এখানে নাই। তাহলে এ এবং ডি এই দুটার মধ্যে যে কোনো একটা হবে। দুটাই কিন্তু সিমিলার, দেখেন হিস্টোরিয়ান সায়েন্টিস্ট এটা হচ্ছে ওই প্রফেশন, এই প্রফেশন নিয়েই কথা হয়েছে। আবার এতেও কিন্তু প্রফেশনের কথাই আছে, যে সবাই নিজেদের প্রফেশন থেকে কথা বলছে। তার মানে আপনারা যারা ডি বলেছেন আর যারা এ বলেছেন, এ আর ডি দুটো অপশনই বলেছেন, আপনাদের লজিক কিন্তু সেম, মানে সিমিলার, কিন্তু অপশনগুলোর মধ্যে অর্থের কিছুটা ভিন্নতা আছে। আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে ডিতে বলতেছে যে জেনারেল পাবলিকের ডেফিনেশনের চাইতে তাদের ডেফিনেশনটা বেশি ভ্যালিড, দে হ্যাভ মোর ভ্যালিড ডেফিনেশনস দেন জেনারেল পাবলিক। এই যে এখানে যেটা করলো, একটা কম্পারিজন করলো, তুলনা করলো, একটা কম্পারিজন করলো যে জেনারেল পাবলিক আর সায়েন্টিস্ট হিস্টোরিয়ানদের সংজ্ঞাটা সেম না, তাদের সংজ্ঞাটা আমাদের চাইতে বেটার। তাহলে এটা আনসার করতে হলে তো সাধারণ মানুষের সংজ্ঞাটাও জানতে হবে। জেনারেল পাবলিক এক্সপ্লোরেশন বলতে কি বোঝায় সেটা কি এই প্যারাগ্রাফে লেখা আছে? সাধারণ মানুষ এক্সপ্লোরেশন বলতে কি বোঝায় এটা তো লেখা নাই। আমরা যাদের ডেফিনেশন শুনতেছি সবাই তো এক্সপার্ট, সবাই নিজের এক একজন বড় বড় এক্সপ্লোরার। সাধারণ মানুষের ডেফিনেশনের চাইতে তাদের ডেফিনেশনটা ভালো, এই কথাটা আমি কখন বলতে পারবো? যখন আমি সাধারণ মানুষের ডেফিনেশনটা জানি। সাধারণ মানুষের ডেফিনেশনটা তো এখানে নাই, তাই না? তাহলে ডি এবং এ যদিও দুটাই কাছাকাছি, কিন্তু মোর অ্যাকুরেট আনসার ইজ অপশন এ। কেন? বিকজ এখানে প্রথম অংশের যে ফার্স্ট হাফের সাথে মিলে গেছে, যে পিপল টেন্ড টু রিলেট এক্সপ্লোরেশন টু দেয়ার ওন প্রফেশনাল ইন্টারেস্ট। মানুষ কি করে তাদের নিজেদের ফিল্ডের সাথে এটাকে কি করে কানেক্ট করে ফেলে। একজন হিস্টোরিয়ান বলবে একরকম কথা, একজন সায়েন্টিস্ট বলবে আরেক রকম কথা, নিজেদের ফিল্ডের সাথে ম্যাচ করে তারা কথাটা বল। রাইট আনসারটা অপশন এ হবে। যারা এ দিয়েছেন অ্যাবসলিউটলি কারেক্ট, যারা ডি দিয়েছিলেন শুরুতে আনসারটা ভুল হয়েছে। সো এগেন, এটা কি ধরনের এমসিকিউ? দিস ইজ জিস্ট এমসিকিউ। জিস্ট এমসিকিউ ইজ সিমিলার টু লিস্ট অফ হেডিংস। জিস্ট এমসিকিউ অনেকটা লিস্ট অফ হেডিংস এর মতো। আপনি যেমন লিস্ট অফ হেডিংস পুরো প্যারাগ্রাফ পড়ে একটা সামারি করে আনসার করবেন, জিস্ট এমসিকিউ তো আপনাকে প্যারাগ্রাফ পড়ে সামারি করে তারপরে আনসার করতে হবে। এখানে স্পেসিফিক একটা ইনফরমেশন, একটা শব্দ দিয়ে আপনি কি করতে পারবেন না, ম্যাচ করতে পারবেন না। লাস্ট প্যারাগ্রাফ চলে আসতেছি আমরা একদম শেষ প্যারাগ্রাফে। লাস্ট প্যারাগ্রাফে আমাদের কিছু সামারি আছে, 3টা প্রশ্ন আছে এখানে। কমপ্লিট দ্য সামারি বিলো, নিচের সামারিটা কমপ্লিট করতে বলছে। চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস, 2টা ওয়ার্ডে বেশি লেখা যাবে না। কমপ্লিট দ্য সামারি বিলো, চুজ নো মোর দেন 2 ওয়ার্ডস। ওকে, তাহলে দ্য রাইটার্স বায়াস, দ্য রাইটার্স ওন বায়াস। বায়াস মানে কি? বায়াস মানে হচ্ছে পক্ষপাতিত্ব। আমাদের যে লেখক আছে তার কি আছে? কিছু
পক্ষপাতিত্ব আছে সেটার ব্যাপারে প্রশ্ন করেছে। দ্য রাইটার হ্যাজ এক্সপিরিয়েন্স অফ এ লার্জ নাম্বার অফ ড্যাশ, আমাদের লেখকের একটা এক্সপিরিয়েন্স আছে এ লার্জ নাম্বার অফ মানে অনেক, অফ সামথিং, কিসের এক্সপিরিয়েন্স আছে? আচ্ছা পড়ে দেখি। I would best declare my own bias. As a writer, I'm interested in the exploration of ideas. যে আমি যদি একজন লেখক, আমি আইডিয়া এক্সপ্লোর করতে পছন্দ করি। I have done a great many expeditions. A great many এবং a large number of একই কথা। A great many যেটার মানে হচ্ছে অনেক, large number of মানেও অনেক। তাহলে এই অনেকের পরে কোন কথাটা লেখা আছে? Expeditions, তাই না? তাহলে large number of expeditions would be the right answer. Expedition. সেকেন্ড প্রশ্ন কি বলছে? And was the first stranger that certain previously dash people had encountered. উনি ছিলেন প্রথম স্ট্রেঞ্জার, কিছু পিপল এনকাউন্টার মানে দেখা হয়েছে তার সাথে প্রথমবারের মতো। তাহলে কোন ধরনের মানুষের সাথে তার প্রথম দেখা হয়েছে অ্যাজ এ স্ট্রেঞ্জার? এখানে বলেছে I have done a great many expeditions and each one was unique. I have lived for months alone with isolated groups of people all around the world. আমি মাসের পর মাস একা থেকেছি পৃথিবীর বিভিন্ন জায়গায়, even to uncontacted tribes. এই যে uncontacted tribes, তাহলে বলতেছে previously dash people, uncontacted people, যাদের সাথে এখন পর্যন্ত মানুষ কন্ট্যাক্ট করতে পারেনি, এরকম কিছু আনকন্ট্যাক্টেড মানুষের সাথে তার দেখা হয়েছে। I have lived for months alone with isolated groups of people all around the world, even to uncontacted tribes. Uncontacted মানে হলো যে যাদের সাথে এই আমাদের লেখক যাওয়ার আগে আর কারো দেখা হয় নাই, আনকন্ট্যাক্টেড ছিল তারা, কোনো রকমের কন্ট্যাক্ট তাদের সাথে অন্য কেউ করতে পারে নাই। But none of these things is the slightest interest to anyone unless, কিন্তু এই যে তার এত এক্সপ্লোরেশন, বলছে আমার এত এক্সপ্লোরেশন, এটা কারোর জন্যই ইন্টারেস্টিং না যদি না unless through my book I found a new slant, explored a new idea, যে আমি আমার বইয়ের মাধ্যমে কি করেছি, একটা নতুন আইডিয়াকে এক্সপ্লোর করেছি। Why? Because the world has moved on, কারণ পৃথিবী কি হয়েছে, এগিয়ে গেছে। আমাদের প্রশ্ন কি? He believes there is no need for further exploration of arts dash, arts পৃথিবীর arts dash, except to answer specific questions such as how buffalo eat. Okay, buffalo একটা প্রাণীর নাম, এক ধরনের মহিষ, তাই না? তাহলে সে বলছে যে পৃথিবীর ড্যাশ এই জায়গাটাকে আর এক্সপ্লোর করার প্রয়োজন নাই, এটা উনি বলছে। দেখি আমরা পড়ে দেখি। The world has moved on, পৃথিবী এগিয়ে গেছে। The time has long passed for the great continental voyages. Voyage মানে হলো ট্রাভেল করা, কোন একটা জায়গায় যাওয়া। আগে যেরকম ছিল এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যাইতো, সেই গ্রেট কন্টিনেন্টাল ভয়েজ এই সময় পার হয়ে গেছে, ওগুলা ওই যুগ আর নাই এখন। Another walk to the poles, another crossing the empty quarter, এই যে আরেকজন পোলে যাচ্ছে মানুষজন, এমটি কোয়ার্টার পার হচ্ছে, এগুলো এখন আর কি নাই, মানুষ এগুলো তারা ইন্টারেস্টেড না, এগুলো হয়ে গেছে। We know how the land surface of our planet lies, আমরা জানি যে আমাদের ল্যান্ডের সারফেসটা কেমন, পৃথিবীর সারফেসটা কেমন। Exploration of it is now down to the details. The habitats of microbes say, এখন আমরা এক্সপ্লোর করতেছি যে ব্যাকটেরিয়া কিভাবে বসবাস করে, কোথায় বসবাস করে। The grazing behavior of buffalo, বাফেলো কিভাবে ঘাস খায়, গ্রেজ করা মানে ঘাস খাওয়া, তাহলে যে বাফেলোর কথাটা এখানে আছে তার মানে আনসারটা বাফেলোর উপরে, তাই না? তারপরে কি বলছে, আর্থ, প্ল্যানেট, এই যে বলছে আওয়ার প্ল্যানেট হচ্ছে আর্থের সিনোনিম, তাই না? নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থস ড্যাশ, তাহলে অফ আওয়ার প্ল্যানেট মানে হলো প্ল্যানেটের, আর্থস মানে হলো পৃথিবীর, তাহলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে এস লেখা আর অফ দিয়ে লেখা দুটারই অর্থ কি, এর। অফ দিয়ে লিখলো এটার অর্থ কি হয়, এর। দ্য বুক অফ নাসিফ, নাসিফের বই,
অথবা নাসিফস বুক, নাসিফের বই, একই হয় অর্থটা। তার মানে অফের আগে যে শব্দটা আছে সেটাই আমার আনসার, সারফেস। তাহলে নো নিড ফর ফার্দার এক্সপ্লোরেশন অফ আর্থস সারফেস। আর্থ সারফেস নিয়ে আর আমাদেরকে গবেষণা করার দরকার নেই। যে বলছে উই নাও নো দ্য ল্যান্ড সারফেস, উই নো হাউ দ্য ল্যান্ড সারফেস অফ আওয়ার প্ল্যানেট ইজ। আমাদের ল্যান্ড সারফেসটা কেমন আমরা অলরেডি জানি, এটা আর আমাদের জানার কিছু নাই। এখন আমরা দেখবো যে ব্যাকটেরিয়া কিভাবে বসবাস করে, বাফলো কিভাবে ঘাস খায়, ডিটেলস এখন আমরা বের করব। তাহলে এই যে লাস্ট প্যারাগ্রাফটা দেখেন, দিস ইজ দ্য লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য প্যাসেজ। এই লাস্ট প্যারাগ্রাফে আমরা কি পেয়েছি? 3টা আনসার পেয়েছি। গট 3 আনসার্স, কোশ্চেন নাম্বার 38, 39 এবং 40। তাহলে কোশ্চেন নাম্বার 38, 39 এবং 40 দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এইটা কত নাম্বার প্যাসেজ। দিস ইজ প্যাসেজ নাম্বার 3। আইএলসে রিডিং এ টোটাল 3টা প্যাসেজ আসে একাডেমিকদের, আর যারা জিটি ক্যান্ডিডেট তাদের আসে 3টা সেকশন, 3 সেকশনস। সেকশন 1 এ 2টা শর্ট প্যাসেজ থাকে, সেকশন 2 তে 2টা শর্ট প্যাসেজ থাকে, সেকশন 3 তে একটা লং প্যাসেজ থাকে। একাডেমিকদের সেকশন 1 এ প্যাসেজ একটা লং প্যাসেজ, সেকশন 2 তে একটা লং প্যাসেজ, সেকশন 3 তেও একটা লং প্যাসেজ। এইটা হচ্ছে লাস্ট প্যাসেজ, প্যাসেজ নাম্বার 3। লাস্ট প্যাসেজ ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট প্যাসেজ ইন আইএলটিএস রিডিং। আপনি জিটি হন, একাডেমিক হন, দ্য লাস্ট প্যাসেজ, প্যাসেজ 3 ইজ দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান। আজকে যখন আপনারা প্যাসেজটা করেছেন আপনারা একটা ফিল করতে পেরেছেন, তাই না? দ্য কনসেপ্ট, দ্য সেন্টেন্সের, দ্য কমপ্লেক্সিটি অফ দ্য সেন্টেন্স, দ্য কমপ্লেক্সিটি অফ দ্য আইডিয়া that the writer was trying to explain, the options of the MCQ, the answers for the matching information মোটামুটি ইজি ছিল, একটা প্যারাগ্রাফ অনেকগুলো আনসার আসছে। But even the summary was not that easy, even though it was from the last paragraph. আরেকটা যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে প্রত্যেকটা প্যারাগ্রাফে আনসার ছিল, একটা প্যারাগ্রাফও আমরা এখানে স্কিপ করি নাই। লাস্ট প্যাসেজের প্রত্যেকটা প্যারাগ্রাফে আমরা 8টা করে আনসার পেয়েছি। ফার্স্ট প্যারাগ্রাফে একটা আনসার পেয়েছি, সেকেন্ড প্যারাগ্রাফে, থার্ড প্যারাগ্রাফে, এভরি সিঙ্গেল প্যারাগ্রাফ একটা বা দুটা আনসার ছিল। তার মানে আপনি স্কিপ করবেন, কোনো কিছু না পড়ে আনসার বের করবেন, অ্যাবসলিউটলি নট পসিবল। সেকশন 3, প্যাসেজ নাম্বার 3, ইউ হ্যাভ টু ব্রিং ইউর এ গেম। আপনাকে এ গেম আনতে হবে, ঠিক আছে? মানে অনূর্ধ্ব 19, অনূর্ধ্ব 18 টিম নিয়ে খেলা যাবে না, এখানে একেবারে বেস্ট টিম নিয়ে খেলতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর পেশেন্স। অনেকক্ষণ আজকে ক্লাস হলো, আপনারা অনেক রাত। আচ্ছা, আমি একটু ঘড়ির দিকে তাকায় একটু আমি অবাক হয়ে গেছিলাম আর কি যে কয়টা বাজে। আমি যখন ক্লাস নিতে থাকি সামটাইমস দ্য টপিক ইজ ডিফিকাল্ট। আজকে আমার নতুন ব্যাচের অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, তো অনেক স্টুডেন্ট আমাকে মেসেজ পাঠায়, স্যার ক্লাস কতক্ষণ? হোয়াটসঅ্যাপে নক দেয় যে স্যার ক্লাস কতক্ষণ, ডিউরেশন কতক্ষণ? তো আমি প্রথমে ভাবি যে কি বলবো, হোয়াট শুড আই সে। আমি লিখি যে 1 থেকে 1.5 ঘন্টা, ডিপেন্ডিং অন দ্য কমপ্লেক্সিটি অফ দ্য টপিক। টপিক যদি কমপ্লেক্স, আজকে আমরা থার্ড প্যাসেজ করেছি, 2 ঘন্টা ক্লাস লেগেছে, রাইট? ওভারঅল অলমোস্ট 2 আওয়ার্স আমরা ক্লাস করছি আজকে। সো টপিক ডিফিকাল্ট হলে টাইম বেশি লাগবে, আমাদের ক্লাস লেন্দি হবে, স্পেসিফিক না, রাইট? বাট আপনারা লাস্ট মোমেন্ট পর্যন্ত প্রত্যেকে আছেন, দিস ইজ অ্যামেজিং। যারা আজকে লাস্ট মোমেন্ট পর্যন্ত ক্লাস করেছেন, আমি জানি যে এখানে অনেকে আছে যারা দেশের বাইরে থেকে ক্লাস করতেছে, দেশের বাইরে থেকে ক্লাস করতেছে, মানে কানাডা থেকে ক্লাস করতেছে, এরকম স্টুডেন্ট আছে এখানে। তাদের এখানে কয়টা বাজে আই হ্যাভ নো আইডিয়া, বাট আমি জানি অনেক রাত। সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। আপনারা যারা কষ্ট করতেছেন, ক্লাস করতেছেন লাস্ট মোমেন্ট পর্যন্ত, আপনারা ইনশাল্লাহ ভালো করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া থাকলো যে আপনারা যেন ভালো স্কোর পেয়ে আপনাদের ডিজায়ার্ড দেশে যেতে পারেন। আই এম সো হ্যাপি দ্যাট ইউ গাইজ পার্টিসিপেট সো ওয়েল ইন দ্য ক্লাস। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।